তো গল্পটি ছিল এমি নামের একটি বোকাশোকা মেয়েকে নিয়ে। ঘটনাক্রমে এক মাফিয়া বস তাকে বিয়ে করে ফেলে। গল্পটি অনেক বেশি ফানি আর ইন্টারেস্টিং। তো যারা আগের পার্টি এখনো দেখোনি তারা পিন কমেন্টের লিঙ্কে গিয়ে সেটা আগে দেখে নিতে পারো, তা না হলে এই পার্টের পুরো মজাটা নিতে পারবে না। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম রোজেল এমিকে নিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে রোজেল এমিকে জিজ্ঞেস করে এমি মাফিয়া শব্দের আসল মানেটা জানে কিনা। এমি তখন পাল্টা রোজেলকে বলে রোজেল যেভাবে মাফিয়াদের পক্ষ নিয়ে কথা বলছে তাতে মনে হচ্ছে রোজেল নিজেও মাফিয়াদের দলেরই একজন। তো এই পর্বের শুরুতেই দেখা যায় রোজেল এমিকে বোঝাচ্ছিল মাফিয়ারা হলো এমন মানুষ যারা নিজেদের বাঁচানোর জন্য যেটা ঠিক মনে করে সেটাই করে, আর এই কারণে নাকি তারা চারপাশে সবার সাথে চলার সময় অনেক বেশি সাবধানে থাকে। কিন্তু এমি এই জায়গায় বেশ বুদ্ধিমানের মতো কথা বলে। সে জোর দিয়ে বলে তাতে কি হয়েছে, মাফিয়ারা তো আসলে অপরাধী তাই না। তখন রোজেল বলে এমি যদি তাদের সেভাবে দেখতে চায় তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর মাফিয়ারা যে মানুষের জীবন শেষ করে দেয় সেটা আসলে তারা নিজেদের আত্মরক্ষার জন্যই করে থাকে। কিন্তু এমি এবার রোজেলকে একদম মুখের ওপর পরিষ্কার জানিয়ে দেয় যে রোজেল যত যাই বলুক না কেন তার চোখে এবং দুনিয়ার সব মানুষের চোখে মাফিয়ারা সবসময় অপরাধী হয়ে থাকবে, আর তাদের যে কোনো মূল্যের শাস্তি হওয়াই উচিত। এমির মুখে এই কথা শুনে রোজেল তার দিকে এমন ভাবে তাকায় যেন সে মনে মনে বেশ ভয় পেয়ে গেছে যে সামনে কি হতে চলেছে, কারণ সে নিজেই তো একটা মাফিয়া। এরপর রোজেল এমিকে একটু ইশারা দিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমার সামনে যদি সত্যি কোনো মাফিয়া ডন এসে দাঁড়ায় তবে তুমি কি করবে। এই কথা শুনে তো এমি একদমই অবাক হয়ে যায়। সে বলে আমি তাদের সামনে যাবই বা কেন, আর এইসব মানুষের সাথে যোগাযোগ রাখার কোনো ইচ্ছাই আমার নেই। এমির কথা শুনে রোজেল হঠাৎ একদম চুপ হয়ে যায়। রোজেলকে এভাবে চুপ থাকতে দেখে এমি বেশ ভয় পেয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি এত সব প্রশ্ন কেন করছো, আমার কিন্তু ভয় লাগছে, তুমি নিজেও ওই মাফিয়াদের দলে কেউ নও তো। রোজেল মনে মনে বেশ কিছুক্ষণ চিন্তা করে আর একটু ভয় পেয়ে না বলে, কিন্তু তার মনটা তখনই অন্য কোথাও হারিয়ে যায় আর সে বেশ চিন্তায় পড়ে যায়। এমি তখন তাকে বলে এই পচা আর বাজে টপিকটা বন্ধ করতে, আর নিজের হাতে তাকে একটু মাছ খাওয়াতে চায়। কিন্তু মাছের টুকরোটা হাতে নিয়ে এমি আবার তার মত বদলে ফেলে, কারণ মাছটা তো কাঁচা ছিল। সে তখন বলে এই রেস্টুরেন্টে কি কোনো চুলা টুলা নেই নাকি। কিন্তু রোজেল তখনও বেশ মন খারাপ করে থাকে আর কোনো জবাব না দিয়ে হঠাৎ টেবিল ছেড়ে উঠে চলে যায়। এমি তো বুঝতেই পারে না যে রোজেল এভাবে হুট করে তাকে ফেলে কেন চলে গেল। এরপর আমরা রোজেলকে তার অফিসে দেখতে পাই, সেখানে সে একা একা ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই সি তার সাথে কথা বলতে আসে। সি জানতে চায় রোজেল কি সত্যি কোম্পানি দায়িত্ব এমির হাতে ছেড়ে দিচ্ছে নাকি। সে রোজেলকে মনে করিয়ে দেয় যে এমি কিন্তু মিটিং গুলো ঠিকঠাক সামলাতে পারবে না এবং সবকিছু একদম ঘেটে গুলিয়ে ফেলবে। তখন রোজেল সি কে কড়া ভাষায় বলে যে সে তার বউকে আর কখনো ছোট করে যেন কথা না বলে। তবে রোজেল এটাও স্বীকার করে যে সে না থাকলে কোম্পানিতে সমস্যা হতেই পারে। কিন্তু রোজেলের হাবভাব দেখে মনে হচ্ছিল কোম্পানির চেয়ে তার কাছে অন্য চিন্তা বেশি বড়। সে আসলে এমিকে একটা ইশারা দিতে চেয়েছিল যে সে একজন মাফিয়া ডন। কিন্তু সি মনে করে রোজেল যেটা করেছে সেটা একদম ভুল। এমিকে এই ব্যাপারে কিছু না জানিয়ে সে যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া নাকি সব থেকে ভালো হতো। কিন্তু রোজেল এখন নিজের করা কাজের জন্য আফসোস করছিল, কারণ এমির ওই কথাগুলো তার বিবেককে নাড়া দিয়েছিল। সি অবশ্য মনে করে তারা এমন অনেক মানুষকে খতম করেছে যারা আসলে মরার যোগ্য ছিল। কিন্তু রোজেলের আসল ভয় হলো এমি যদি কখনো তার আসল পরিচয় জানতে পারে তবে সে হয়তো এটা সহ্য করতে পারবে না। নিজের উপর রেগে গিয়ে রোজেল হঠাৎ তার হাতের গ্লাসটা ভেঙে ফেলে। সে আসলে চেয়েছিল এমির সাথে সবসময় সৎ থাকতে, যাতে এমি হঠাৎ করে কোনোদিন তার আসল পরিচয় জেনে ভয় পেয়ে তাকে ছেড়ে চলে না যায়। রোজেলের এই রূপ দেখে সি মনে মনে বলে কি ব্যাপার, বসের পাগল হওয়ার রোগটা আবার চারা হয়ে উঠলো নাকি। তবে রোজেল যখন তার দিকে চোখ রাঙিয়ে তাকায় তখন সি একদম ভালো মানুষের মতো ভং ধরে, কারণ সে জানে বেশি কথা বললে ওই ভাঙা গ্লাসের টুকরো এবার তার কপালে এসে জুটবে। এরপর আমরা এমির মাকে দেখতে পাই। সে যখন বাসায় ছিল তখন হঠাৎ দরজার লক খোলার শব্দ শুনতে পায়। ঘরে তখন একা থাকায় সে বেশ ভয় পেয়ে যায়। সে নিজের আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা রান্নার বড় চামচটা তুলে নেয় আর দরজা দিয়ে যে ভেতরে ঢুকে অমনি এমির মা কষে একটা বাড়ি মারে তার মাথায়। আর এই ফাটাফাটি বাড়ির শিকার আর কেউ নয় বরং আমাদের এমিই ছিল। এমির মা একটু বেশি নাটকীয় স্বভাবের, তাই সে এমিকে ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। অথচ এমি তার সামনে একদম সুস্থভাবেই দাঁড়িয়েছিল। যখন দেখে মেয়ের কিছুই হয়নি তখন সে তাকে উল্টো আরেকটা চর কষিয়ে দেয়, কারণ এমি নিজের শ্বশুরবাড়ি ফেলে এখানে চলে এসেছিল। এমি তখন তার মাকে বুঝিয়ে বলে যে তাদের দুজনের মধ্যে আসলে ঝগড়া হয়েছে কিনা সে নিজেই নিশ্চিত নয়। সে পুরো ঘটনাটা খুলে বলে যে তারা দুজন একসাথে খাচ্ছিল আর হঠাৎ করে রোজেল তাকে ফেলে চলে যায়। কিন্তু তার মা এতই হ্যাবলা যে সে জানতে চায় তারা ঠিক কি খাচ্ছিল, মানে খাবার দেখে নাকি ঝগড়া করার কারণ
বোঝা যাবে। এমি যখন তার মাকে খাবারের ছবিটা দেখায় তখন মা মাথা নেড়ে বলে, হ্যাঁ এবার পুরো ব্যাপারটা পরিষ্কার হলো, কাঁচা মাছ খেয়ে নিশ্চয়ই তোর জামাইয়ের ডায়রিয়া হয়েছে। এমি তখন মাকে বলে যে সে রোজেলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে কাঁচা মাছ খেলে পেটে সমস্যা হবে, কিন্তু রোজেল নাকি তার একদমই কথা শুনেনি। তখন মা পেটের ওই হজমের গল্প বাদ দিয়ে এমিকে জিজ্ঞেস করে যে সে আগামীকালের মিটিং এর জন্য তৈরি কিনা। তারা দুজন একসাথে বলে ওঠে, আমি কি তোমাকে সাহায্য করব? এমি তখন খুশি হয়ে বলে, হ্যাঁ প্লিজ করো। এরপর তারা দুজন মিলে এটা নিয়ে হাহাহিহি করতে থাকে। এমির মায়ের মাথাটাও এমির মতোই একদমই পাগলাটে ছিল। সে তখন এমিকে নাটকের বড় বড় কোম্পানির সিওদের মতো করে অভিনয় করে দেখাতে থাকে। এদিকে এমি একটা ভালো বউ হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। রোজেল তাকে ওভাবে ফেলে চলে যাওয়ার পরেও এমি তার জন্য ফল আর মিষ্টি নিয়ে হাজির হয় রোজেলের মন ভালো করার জন্য। রোজেল তার কিছু কথা শুনে একদমই হাসি আটকাতে পারছিল না, তাই সে সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। আর যখন ভেতর থেকে হাসির শব্দ আসে এটা দেখে এমি বাইরে দাঁড়িয়ে ভাবে রোজেলের বুঝি কাঁচা মাছ খেয়ে সত্যি সত্যি ডায়রিয়া হয়েছে। সে বাইরে থেকে চেঁচিয়ে রোজেলকে বলতে থাকে যাতে সে বেশি করে পানি খায়, না হলে নাকি তার শরীরে পানি ঘাটতি দেখা দিবে। কিন্তু ভেতর থেকে রোজেলের হাসির শব্দ শুনে এমি কিছুটা অবাক হয়ে যায়। সে ভাবে রোজেল এত হাসছে কেন। তবে সে এটা ভেবে খুশি হয়ে যায় যে যাক বাবা, রোজেল অন্তত হাসছে তো। এমি মনে মনে ভাবে হাজবেন্ডকে খুশি রাখার যে 4 নম্বর স্টেপ ছিল সেটা সে সফলভাবে পার করতে পেরেছে। এরপর রোজেল যখন ওয়াশরুম থেকে হাসতে হাসতে বের হয় তখন এমি মনে মনে ভাবে রোজেলের মাথায় নির্ঘাত কোনো সমস্যা হয়েছে, তাকে তাড়াতাড়ি পাগলাগারোতে পাঠানো দরকার, নইলে এই পাগল হওয়ার রোগ আবার তার নিজের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এরপর রোজেল যখন মিষ্টি প্লেটের দিকে তাকিয়ে মিষ্টি খেতে খেতে এমিকে বলে তার নিজের সম্পর্কে কিছু বলতে, এমি তখন ভাবে রোজেলের মাথাটা হয়তো পুরোপুরি গেছে, সে হয়তো এখন মানুষকে ছেড়ে কলার সাথে কথা বলছে। এখন এমিকে কে বুঝাবে, রোজেল তো ঠিকই আছে, উল্টো তার মাথাটা গেছে। যাই হোক, আফসোস করে আর লাভ নেই। এমি তখন মনে মনে ভাবে যে সে একজন লক্ষ্মী আর আদর্শ বউ, তাই স্বামীর এই পাগলামির সময় তাকে সঙ্গ দেওয়াটাই তার দায়িত্ব। রোজেল যখন আবার বলে আমি কিন্তু তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি, তখন এমি রোজেলের হাত থেকে প্লেটটা কেড়ে নেয়। তারপর প্লেটের কলাটাকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলে, এই কলা, খবরদার আমার হাজবেন্ডের মাথা খারাপ করবি না, তোকে একদম চটকে দেব কিন্তু। এমির এই কাণ্ড দেখে রোজেল তখন এমির মাথায় আলতো করে একটা চাটি মারে যাতে এমির মাথার বুদ্ধিটা একটু লাইনে আসে। এরপর এমি রোজেলকে বলে তোমাকে কিন্তু হাসলে বেশ হ্যান্ডসাম লাগে। রোজেলের মুখে আরো একটু হাসি দেখার জন্য এমি তখন রোজেলকে গুদগুদি দিতে শুরু করে। এবার রোজেল এমিকে বলে যে অনেক তো মশকরা হলো, এবার চলো একটু সিরিয়াস কথায় আসা যাক। রোজেল তখন এমিকে বলে যে সে এমি নিজের সম্পর্কে কিছু জানতে চায়, যেমন এমি কোনোদিন তার বাবার কথা রোজেলকে বলেনি, শুধু তার মায়ের সাথে রোজেলের বসে দুই একটা কথা হয়েছে। তখন এমি রোজেলকে জানায় যে তার মা যখন তাকে নিয়ে প্রেগনেন্ট ছিলেন তখনই হঠাৎ কিছু মাফিয়া এসে তার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। শুধু তাই না, ওই একই মানুষগুলো এমির চাচা আর চাচিকেও মেরে ফেলেছিল, কিন্তু তারা আসলে কারা ছিল সেটা এমি এখনো জানে না, কারণ তার মা তাকে এই ব্যাপারে কোনো কিছুই বলতে চায় না। আর এই কারণে এমি দুনিয়ার সব অপরাধী অর্থাৎ মাফিয়াদের একদমই ঘৃণা করে। এমির মুখে এই কথা শুনে রোজেল মনে মনে বেশ অপরাধ ভোগে ভুগতে থাকে, কারণ সে নিজেও তো একজন মাফিয়া ডন, আর সে নিজের জীবনে এমন অনেক মানুষকে খতম করেছে যারা তার রাস্তায় এসেছিল। তবে তফাৎ শুধু একটাই, রোজেল যাদের মেরেছে তারা আসলে বড় বড় অপরাধী ছিল। এমি যখন বলতে থাকে যে ওই অপরাধী মানুষগুলোর মনে দয়া মায়া বলতে কিছু নেই, বরং তাদের একমাত্র কাজ হলো দুর্বল মানুষদের উপর অত্যাচার করা, তখন রোজেলের মনটা সত্যি খারাপ হয়ে যায়। এরপর এমি রোজেলকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে, কারণ এমি এই বাড়িতে রোজেলের পরিবারের কোনো ছবি দেখেনি। রোজেল তখন জানায় যে তার বাবা মা আর এই দুনিয়াতে বেঁচে নেই। সে বলে তার বাবা অনেক বেশি কড়া মেজাজের আর গম্ভীর ছিলেন, কিন্তু তার মা ছিলেন ভীষণ দয়ালু আর একদমই মিষ্টি স্বভাবের। রোজেল তার মাকে খুব ভালোবাসতো, আর তার মার সাথে তার অনেক ভালো ভালো মেমোরিজ ছিল। তার মাই ছিল তার পুরো দুনিয়া, আর রোজেলের চোখে তার মাই ছিল একজন আদর্শ নারী ও স্ত্রী। এমি তখন মন খারাপ করে বলে যে তার কপালটাই খারাপ, নইলে সে রোজেলের মায়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। এরপর রোজেল তার জীবনের এক ভয়ঙ্কর রাতের গল্প বলতে শুরু করে। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। তার বাবা তখন কাজের সূত্রে শহরের বাইরে গিয়েছিল, আর বাড়ির সব কাজের মানুষকেও ছুটি দেওয়া হয়েছিল, অর্থাৎ ওই বাড়িতে রোজেল আর তার মা ছাড়া আর কেউই ছিল না। হঠাৎ করে রোজেল তার মায়ের ঘর থেকে একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পায়। সে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখে পুরো বিছানা আর মেঝে রক্তে ভেসে যাচ্ছে। রোজেল তখন এতটাই শকড হয়েছিল যে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে মনে মনে শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল এই ভয়ঙ্কর দৃশ্যটা যেন একটা দুঃস্বপ্ন হয় আর তার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়। কিন্তু আফসোস, সেটা কোনো স্বপ্ন ছিল না। আর ওই দিনের পর
থেকে রোজেলের বাবা তার সাথে আগের মতো আর সহজভাবে কথা বলতো না। এমনিতেও তো তাদের মধ্যে কথাবার্তা খুব কম হতো। এরপর আজ থেকে ঠিক 5 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে রোজেলের বাবা মারা যায়। তবে রোজেল একদম নিশ্চিত ছিল যে ওই অ্যাক্সিডেন্টটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করে তার বাবাকে মার্ডার করেছে। বাবার মৃত্যুর পর কোম্পানির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেটা প্রায় দেউলিয়া হওয়ার পথে বসেছিল। তখন রোজেলের কাছে আর কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে দিনরাত এক করে অফিসের সব কাজ শিখে নেয় এবং আজ তার কঠোর পরিশ্রমের কারণে এই কোম্পানি দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হয়েছে। রোজেল এমিকে জোর দিয়ে বলে যতদিন না সে তার বাবা মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারছে ততদিন সে শান্ত হয়ে বসবে না। রোজেলের এই কষ্টের কথাগুলো শুনলে যে কারো চোখে পানি চলে আসবে, কিন্তু আমাদের এমি তো অন্য গ্রহে মানুষ ছিল, তার উপর এই আবেগ ঘনা কথার কোনো প্রতিক্রিয়াই হয় না। সে তখন আরামে নাক ডেকে ঘুমাচ্ছিল। রোজেল তো এমির উপর মারাত্মক চটে যায় আর তাকে ডেকে নিজের ঘরে ঘুমাতে যেতে বলে। কিন্তু ঠিক তখনই এমি ঘুমের ঘরে রোজেলকে জিজ্ঞেস করে, তোমার পেট ব্যথা কি এখনো কমেনি? এমির মুখে এই কথা শুনে রোজেল রাগ ভুলে মুচকি হাসে। সে বুঝতে পারে যে এমি ঘুমের ঘরেও তাকে নিয়ে স্বপ্ন দেখছে আর তাকে নিয়ে চিন্তা করছে। রোজেল তখন এমির দিকে তাকিয়ে প্রথম দিনের কথা মনে করতে থাকে, যে সে কতবার তাকে বিপদে ফেলেছে আর কত আজব আজব কাণ্ড করেছে, আর সেগুলো ভেবেই সে একা একাই হাসতে থাকে। রোজেল মনে মনে এমিকে ধন্যবাদ জানায়, কারণ এমি আসার পর রোজেলের নিজের ভেতরে অনেক কিছু বদলে গেছে। রোজেল নিজেকে অনেক ভাগ্যবান মনে করে যে এমির মতো একটা মেয়ের সাথে তার হুট করে দেখা হয়েছিল, যার জন্য সে এখন নতুন করে হাসতে শিখেছে। পরের দিন সকালে রোজেলের ঘুম ভাঙে রান্নাঘর থেকে আসা একটা বিকট আওয়াজে। রোজেল তো মারাত্মক ভয় পেয়ে যায় যে এমির আবার কোনো ক্ষতি হলো কিনা। সে তাড়াতাড়ি করে নিজের পিস্তলটা হাতে নিয়ে দৌড়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে পুরো রান্নাঘর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আসলে এমি অনেক সকাল সকাল উঠে রোজেলের জন্য নাস্তা বানাতে চেয়েছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে মাইক্রোওয়েভ ওভেনটাই ব্লাস্ট হয়ে গেছে। রোজেল এমিকে বলে, তুমি তো আজকে আমাকে হার্ট অ্যাটাকই করিয়ে দিতে। কিন্তু এর পরপরই রোজেল চেক করে এমি ঠিক আছে কিনা, তার কিছু আবার হয়নি তো। ঠিক তখনই ওই 3 জন লেডি অ্যাসিস্ট্যান্ট বাড়িতে এসে পৌঁছায়। রোজেল তাদের বলে রান্নাঘরে এই নোংরা আবর্জনা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে। এরপর দেখা যায় এমি বেশ কায়দা করে টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছিল রোজেলের কাছে, যেটা খুব ভালো লাগে। সে যখন মন দিয়ে খাবার খাচ্ছিল তখন এমি পাশে বসে গুনগুন করে গান গাইছিল। রোজেল এমির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়, কিন্তু এমি যখন দেখে রোজেল হুটহাট হাসছে তখন সে ভাবে রোজেল হয়তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। সে রোজেলকে বলে, তোমার কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। তুমি কাল রাত থেকে এভাবে একা একা হাসছো, আমার কিন্তু একদমই ভালো ঠেকছে না। রোজেল যখন চুপচাপ খাচ্ছিল তখন এমি বেশ দ্যামাক নিয়ে বলে, বুঝতে পেরেছি, আমার হাতের রান্না এতই স্বাদ হয়েছে যে তুমি প্রশংসায় মুখই খুলতে পারছো না। রোজেল তখন আর কি বা করবে, সে এমির কথা হ্যাঁতে হ্যাঁ মিলায়। ঠিক তখনই রোজেলের ফোনে ফিওনা নামের এক মেয়ের ফোন আসে। তাদের কথার মাঝে আমরা জানতে পারি যে ফিওনার সাথে রোজেলের বিজনেসের একটা বড় কাজ চলছে। ফিওনা জানতে চায় রোজেল কবে আমেরিকাতে আসছে, কারণ সে রোজেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে রোজেলের হাবভাব দেখে মনে হচ্ছিল যে ফিওনাকে সে একদমই সহ্য করতে পারছে না। সে বেশ অনিচ্ছা সত্ত্বেও ফিওনার কথায় উত্তর দিচ্ছিল, কিন্তু কাজের খাতিরে তাকে বাধ্য হয়ে বলতে হয় যে সেও ফিওনাকে মিস করছে। আর সবশেষে বড় মুসিবতটা হয় তখন যখন ফিওনা ফোনে রোজেলকে বলে সে তাকে ভালোবাসে, আর রোজেলও তার এই কথায় সাড়া দেয়। ওদিকে ডাইনিং টেবিলে বসে এমি যখন খাচ্ছিল তখন তার মনটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায়, কারণ রোজেল ফোনে ওই মেয়ের সাথে যা যা ভালোবাসার কথা বলছিল তার প্রতিটা শব্দই এমির কানে গিয়ে তীরের মতো বিঁধছিল। কিন্তু সে একদমই স্বাভাবিক থাকার ভং ধরে। এরপর তারা যখন গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিল তখন রোজেল বুঝতে পারে যে এমির মনটা খারাপ, কিন্তু এমি সেটা লুকানোর চেষ্টা করছে। তখন রোজেল নিজেই এমিকে বলে যে ফোনে যার সাথে তার কথা হচ্ছিল তার নাম হলো ফিওনা। এমি তখন একটু খোঁচা মেরে বলে, ও আচ্ছা, যার সাথে ফোনে এত পিপ করা হচ্ছিল সেই তো। এরপর এমি যখন জিজ্ঞেস করে যে ফিওনা আসলে কে, তখন রোজেল তাকে জানায় যে ফিওনা হলো তার এক্স গার্লফ্রেন্ড। এই কথা শুনে এমির মনটা একদম ভেঙে চুরচুর হয়ে যায়। সে মনে মনে ভাবে, তোমার যদি আগের প্রেমিকার সাথে এত মাখামাখি থাকে তবে আমাকে কেন বিয়ে করতে গেলে। এমি এইবারও নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করে। ঠিক তখনই রোজেল খেয়াল করে যে একটা কালো রঙের গাড়ি বেশ কিছুক্ষণ ধরেই তাদের ফলো করছে। আর ওদিকে আমাদের বোকা এমি তখন গাড়ির সিটে বসে নিজের মনে হাবিজাবি ভাবছিল। গাড়িটা যখন একটা থিম পার্কে এসে থামে তখন তো এমি খুশিতে একদম ডগমগ। সে ফিওনা আর ওই পচা ফোনের কথা এক নিমিষেই ভুলে যায়। কিন্তু ওদিকে আমরা দেখতে পাই যে কালো গাড়িটা তাদের ফলো করছিল সেখান থেকে একটা মেয়ে নেমে কাউকে ফোন করছে। সে ফোনের উপাশে মানুষকে জিজ্ঞেস করে, আমি কি এখনই রোজেলের বউকে দুনিয়া থেকে সরিয়ে দিব?
দিব, কিন্তু ওপাশ থেকে তাকে বারণ করা হয় আর বলা হয় আমি যতদিন না বলবো ততদিন উল্টাপাল্টা কিছু করবে না। ওদিকে রোজেল কিন্তু ওই গাড়িটার কারণে মনে মনে বেশ চিন্তিত আর অ্যালার্ট হয়েছিল। আর এই কারণে পার্কে যতগুলো রাইডে সে এমির সাথে উঠছিল সবগুলোতে সে একদম গম্ভীর আর গোমরামুখ হয়ে বসেছিল। মানে উপরওয়ালার কি লীলা খেলা বলতো, বাড়িতে একা একা পেকনির মতো হাসছিল, আর এখন পার্কে এসে যেখানে সে হাসি খুশি থাকার কথা সেখানে মুখখানা একদম হাড়ির মতো করে রেখেছে। তবে আমরা পরেই বুঝতে পারি যে রোজেল এমনটা ইচ্ছে করেই করছিল, কারণ যে মেয়েটা তাদের উপর নজর রাখছিল সে এমিকে মার্ডার করার সুযোগ খুঁজছিল। মেয়েটা তখন তার বসকে ফোন করে জানায় যে রোজেলের হাবভাব দেখে মনে হচ্ছে সে তার বউকে মোটেও ভালোবাসে না। আসলে এই গুন্ডাগুলো রোজেলকে এমন জায়গায় আঘাত করতে চাইছিল যাতে সে সারা জীবন ছটফট করে। তারা রোজেলের প্রিয় জিনিসগুলো তার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। ফোন শেষ করতে মেয়েটা দেখতে পায় রোজেল নিজেই তার ঠিক পিছনে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। রোজেল তখন সেই মেয়েটার কাছ থেকে জানতে চায় তাদেরকে এখানে কে পাঠিয়েছে। এরপর সে মেয়েটাকে হুমকি দিয়ে বলে হয় এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে তোমার জীবন আমি এখানে শেষ করে দিব। অবস্থা খারাপ দেখে মেয়েটা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। ওদিকে এমি তো রোজেলকে কোথাও না পেয়ে হন্য হয়ে সব দিকে খুঁজছিল। ঠিক তখনই রোজেল মুখে একটা মিষ্টি হাসি নিয়ে এমির সামনে হাজির হয় আর তার হাতে একটা আইসক্রিম ধরিয়ে দেয়। রোজেলকে ওভাবে দেখে এমি জিজ্ঞেস করে তুমি কি সত্যি আজকে দিনটা এনজয় করেছো নাকি তোমার মন ভালো নেই? রোজেল তখন কথা না বাড়িয়ে বলে তুমি তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নাও, আজকে আমরা পার্কের সব রাইডে উঠবো। এই কথা শুনে এমি তো খুশিতে একদম আটখানা। এমিকে ওভাবে বাচ্চাদের মতো লাফালাফি করতে দেখে রোজেলের মনটা গলে যায়। সে এমিকে বলে সকালের ওই ফোনটার জন্য তুমি বরং আমাকে একটা থাপ্পড় মেরে দাও। শুধু তাই না, রোজেল বেশ আপন মনে এমির কাছে মাফও চায়। রোজেলের মুখে এমন কথা শুনে এমি এতটাই হা হয়ে যায় যে তার হাতের আইসক্রিমটা গলে টপ টপ করে রোজেলের দামি স্যুটের উপরে গিয়ে পড়ে। কিন্তু রোজেল এতে একটুও রেগে না গিয়ে শান্তভাবে বলে আরে কোনো ব্যাপার না, একটা স্যুটই তো। রোজেলের এই পরিবর্তন দেখে এমি মনে মনে ভাবে এই রে, আমার হাজবেন্ডটা মনে হয় আসলেই পাগল হয়ে গেছে। যাই হোক, এরপর তারা দুজনে মিলে পার্কের সব রাইডে চড়ে ফাটিয়ে আনন্দ করে। রাইডে চড়ার মাঝে রোজেল হঠাৎ এমিকে জানায় যে সে ফিওনার সাথে দেখা করতে আমেরিকা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এমি এই ব্যাপারটা খুব সহজেই মেনে নেয়। সে নিজের কষ্টটা চেপে রেখে রোজেলকে বলে ঠিক আছে, আমি তোমাকে একদম ডিস্টার্ব করব না, খুব দরকার হলে শুধু অফিসের কাজের জন্য ফোন করব। সে আরো বলে কোনো সমস্যায় পড়লে আমি সিকেও জিজ্ঞেস করে নিব। কিন্তু রোজেল তাকে আশ্বস্ত করে বলে আরে ফিওনার সাথে আমার শুধু বিজনেসের সম্পর্ক, অন্য কিছু না। আমি নিজেই তোমাকে একটু পর পর ফোন করব, আর তোমার যখন ইচ্ছে তুমি আমাকে ফোন করতে পারো। এমিও তখন রোজেলের কথায় একদমই বিশ্বাস করে নেয়। আর আমাদের এমির একটি অনেক ভালো গুণ হলো সে বেশি চিন্তা করে বর্তমান মুহূর্তগুলোকে নষ্ট করতে পছন্দ করে না, আর দুঃখ কষ্টকেও সে নিজের জীবনে তেমন একটা পাত্তা দেয় না। যাই হোক, ওদিন রাতেই যখন তারা পার্কের আতশবাজি দেখছিল তখন এমি রোজেলকে জিজ্ঞেস করে আচ্ছা আমেরিকায় তোমার ঠিক কি কাজ আছে? রোজেল তখন এমির হাতটা শক্ত করে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলে তুমি কি আমার উপর একটু বিশ্বাস রাখতে পারো? রোজেলের চোখের দিকে তাকিয়ে এমি সত্যিই বুঝতে পারে যে রোজেল এই কথাগুলো মন থেকে বলছে, আর তাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এর পরের দৃশ্যে আমরা ক্যাসিনো বা জুয়ার আড্ডায় দুজন মানুষকে জুয়া খেলতে দেখি। তাদের দেখে মনে হচ্ছিল দুজন এক নম্বরের বলদ, মানে তারা জুয়ার বোর্ডে নিজেদের গাড়ি বাড়ি সব বাজি ধরে বসেছিল, আর খেলায় যে জিতছিল সে নিমিষে অন্যজনের সব সম্পত্তি নিজের নামে করে নিচ্ছিল। এক পর্যায়ে সে বলে উঠে আমি তো জিতে গেছি, এখন থেকে তোর এই আলিশান বাড়িটা আমার, আমি এখনই লোক পাঠাচ্ছি তোর বাড়ি থেকে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। তখনই অন্য লোকটি বলে উঠে আরে এত তাড়াহুড়ার কি আছে, সবরে মেওয়া ফলে। এই বলে সে তার হাতে শেষ তাসটা চাল দেয়, আর ম্যাজিকের মতো সে নিজের বাড়ি তো ফেরত পাই, উল্টো সামনের জন্য দামি গাড়িটাও জিতে নেয়। ঠিক তখনই ওই মেয়েটা রুমে ঢুকে যে পার্কে রোজেলকে ফলো করছিল। সে যখনই বলতে যাবে যে রোজেলের পিছনে গিয়েছিল অমনি ওই হেরে যাওয়া গুন্ডাটা রেগে বলে আর বলিস না, রোজেল তোকে হাতে নাতে ধরে ফেলেছে তাই তো? মেয়েটা তখন লজ্জায় মাথা নিচু করে বলে হ্যাঁ বস। সে আরো বলে তবে রোজেলের এই বউটার ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, দেখে মনে হয় না রোজেল তাকে ভালোবাসে, আর মেয়েটার স্ট্যাটাস রোজেলের ধারে কাছেও নেই। রোজেল কেন যে এই মেয়েটাকে বিয়ে করলো আমি তো বুঝতেই পারছি না। তখন গুন্ডাদের সর্দার বলে আরে রোজেল তো ফিওনাকে ভালোবাসে। মেয়েটা তখন বলে আমি আগামীকাল আবারও তাদের উপর নজর রাখবো, তবে এবার অনেক বেশি সাবধানে থাকবো যাতে রোজেল টের না পায়। কিন্তু তাদের দলের অন্য একটা ছেলে বলে উঠে দুহুর তোমার আর কষ্ট করতে হবে না, আমরা একদম শিওর যে রোজেল কোনো এক মস্ত বড় মতলব নিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে। সে সবাইকে বোঝায় যে আজ থেকে তাদের মেইন মিশন হলো রোজেল কেন এই মেয়েটাকে বিয়ে করেছে সেই গোপন রহস্যটা খুঁজে বের করা, কারণ ওই রহস্যটা জানতে পারলেই তারা রোজেলকে জুত করে বাগে আনতে পারবে। সে জোর দিয়ে বলে আমরা তিনজন একসাথে হাত মিলালে রোজেলকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো। তখন তো তাদের মধ্যে এক
আরেকজন তো উত্তেজনায় পাগল হয়ে নিজের পিস্তল বের করে বলে, একদম ঠিক, চলো আমরা সবাই এক হয়ে রোজেলের বউকে এবার আচ্ছা করে সাইজ করি। যাই হোক, এভাবে 2-1 দিন কেটে যায় আর রোজেলও আমেরিকায় চলে যায়। আমরা দেখতে পারি সকাল সকাল এমির মাথাটা একদম ঝিমঝিম করছিল আর তার মেজাজটাও বেশ খারাপ ছিল। আর এর কারণ হলো আমাদের রোজেল বাবুর অতিরিক্ত ফোন কল। রোজেল আমেরিকা পৌঁছানো মাত্র এমিকে ঘন ঘন ফোন করা শুরু করে দিয়েছিল। আর একবার তো এমি ফোন ধরতে সামান্য একটু দেরি করেছিল বলে রোজেল ফোনে একদম চিল্লাচিল্লি শুরু করে দেয়। এমি তখন তাকে বেশ বুঝিয়ে বলে, শোনো, তুমি যেভাবে হুটহাট ফোন করো, মানুষ তো সব কাজ ফেলে প্রথম সেকেন্ডে ফোন ধরতে পারে না, এটা তো প্র্যাকটিক্যালি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু রোজেল তো বান্দা একটাই, যে এমিকে কড়া ভাষায় অর্ডার দেয় যে সে যেন বাড়ির সব দরজা আর জানালা ভালো করে লক করে রাখে। ওদিকে এমি বোকার মতো জিজ্ঞেস করে, আচ্ছা এই বাড়িতে পাহারা দেওয়ার মতো এমন কি দামি জিনিস আছে? রোজেল তখন একদম সহজ আর স্বাভাবিকভাবে উত্তর দেয়, তুমি। রোজেলের মুখে এই কথা শুনে দুজনেই হঠাৎ একদম চুপ হয়ে যায়, কারণ রোজেল খুব মন থেকে আর হুট করে কথাটা বলে ফেলেছিল। কিন্তু এই রোমান্টিক ভাবটা বেশিক্ষণ থাকে না। 1 ঘন্টা পার হয় না, রোজেল আবারও ফোন করে এমির খোঁজ নিতে শুরু করে দেয়। এমনকি রাত 12টার সময় যখন সে মায়াবতীর মতো ফোন করে, এমি ঘুমের ঘরে সব প্রশ্নের উত্তর দিতে থাকে। রোজেল তাকে বলে, তুমি প্লিজ এখন ঘুমিও না, একটু জেগে থাকো। মানে রোজেল মনে করছিল এমি চোখ খুলে জেগে থাকলেই সে বুঝি একদম নিরাপদে থাকবে। রোজেল ফোনটা কাটতেই এমি ধপাস করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আবার আরামে নাক ডেকে ঘুমাতে শুরু করে। আসল কথা হলো রোজেল যে কেন এত ঘাবড়ে গিয়ে একটু পর পর ফোন করছে এমি তার কিছুই বুঝতে পারছিল না। আর এমি যখনই নিজের ওই ছোট্ট মাথাটা বেশি খাটাতে যায় তখনই যত আজব চিন্তা তার মাথায় আসে। সে একা একাই ভাবতে থাকে, আচ্ছা রোজেল কি আমাকে সত্যি অনেক ভালোবাসে আর আমার জন্য চিন্তা করে, নাকি সে আমাকে একদমই বিশ্বাস করতে পারছে না। যাই হোক, পরের দিন সকালে এমি যখন নিজের ঘর থেকে নিচে নেমে আসে তখন তো তার চোখ একদম কপালে উঠে যায়। সে দেখে তার পুরো ড্রয়িং রুম কালো স্যুট পরা এক মস্ত বড় বডিগার্ডের আর্মি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন এগিয়ে এসে এমিকে সেলুট দিয়ে বলে, তারা সবাই এখানে ম্যাডামকে প্রোটেক্ট করতে এসেছে। তবে এমি এই ভয় আর অবাক হওয়াটা এক নিমিষে খুশিতে বদলে যায় যখন সে দেখে তার ঠিক সামনে তার নিজের মা আর সাইরা দাঁড়িয়ে আছে। সাইরা অবশ্য সবসময় মতো এমি আর তার মায়ের এই অতিরিক্ত ন্যাকামি দেখে বেশ বিরক্ত হয়। সে এমিকে মনে করিয়ে দেয় যে তাদের তো মাত্র একদিন আগেই দেখা হয়েছিল। যাই হোক, এমি তখন বেশ দামাক দিয়ে তাদের জানায় যে সে এখন এই মস্ত বড় কোম্পানির সিইও হয়ে গেছে। এরপর এমি যখন অফিসে যায় তখন ওই কুচুকরি সেক্রেটারিটা পুরো অফিসে যত ফাইল আর খাতাপত্র ছিল সব এনে এমি টেবিলের উপর ধপাস করে রেখে দেয়। সে বেশ মুখ বাঁকিয়ে আর বিরক্তি নিয়ে এমিকে বলে, এই নিন ম্যাডাম আপনার ফাইল। শুধু তাই নয়, মেয়েটার সাহস এত বড় যে সে এমির মুখের উপর বলে যে এমির কাণ্ড কারখানা দেখে তার মনে হচ্ছে এমি নাকি খুব জলদি এই পুরো কোম্পানিটিকে একদম লাটে তুলবে। আমাদের এমি তো এমনিতেই চটপটে। সে আর সহ্য করতে না পেরে কড়া গলায় সেক্রেটারিকে বলে, এখনই আমার রুম থেকে বের হও। সেক্রেটারি এইসব ব্যবহার এমির একদমই পছন্দ হয় না। ওদিকে দূর দেশে আমেরিকায় বসে আমাদের রোজেল বাবুর তো টেনশনে একদম পাগল হওয়ার অবস্থা। সে এমিকে একটু পর পর ফোন করছিল কিন্তু এমি কোনোভাবেই ফোন ধরছিল না। ঠিক তখনই পাশে থাকা ফিওনা এসে রোজেলের সাথে একদম আঠার মতো লেপটে গিয়ে তার সাথে পিরিত করার চেষ্টা করতে থাকে। সে এমন একটা ভাব ধরে যেন সে বুঝতেই পারছে না যে রোজেল এখন অন্য কাজে ব্যস্ত আর মারাত্মক চিন্তায় আছে। যাই হোক, অনেকক্ষণ পর আমাদের এমি ম্যাডামের অবশেষে ফোনের দিকে নজর যায় আর সে ফোনটা রিসিভ করে। ফোনে এমির গলার আওয়াজ শুনতেই রোজেল একদম রাগে ফেটে পড়ে আর তার উপর চেঁচাতে শুরু করে। আসলে সে এমির জন্য অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এমি তখন একটু নরম হয়ে বলে, আই এম সরি, আমি আসলে মন দিয়ে অফিসের ফাইলগুলো পড়ছিলাম তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। এই সুযোগে এমি একটু কায়দা করে জিজ্ঞেস করে, আচ্ছা ফিওনা কি তোমার পাশেই আছে? আমাদের রোজেল কিন্তু অনেক বেশি সৎ। সে মিথ্যা না বলে সোজা জানিয়ে দেয় যে হ্যাঁ সে আমার পাশেই আছে। এরপর এমি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমার জন্য এত বডিগার্ড কেন রেখেছো? আর তুমি তো এখন অন্য একটা দেশে আছো, গার্ডের প্রয়োজন তো তোমার বেশি, আমার নয়। কিন্তু রোজেল তখন নিজের আসল চিন্তা লুকাতে এমির ওপর উল্টো রেগে যায় আর বলে, তুমি বড্ড বেশি বকবক করো আর সব সময় শুধু কমপ্লেন করো। রোজেল আসলে ইচ্ছে করে এমির সাথে ওইভাবে আচরণ করছিল কারণ পাশে ওই পেতনি ফিওনা বসে যে সবকিছু শুনছিল। রোজেল ফোনটা কাটতেই ফিওনা একদম গলে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা জানো ফোনের উপাশে কে ছিল? রোজেল তখন ফিওনাকে একদম ইউনিভার্সাল জবাব দিয়ে বলে, তাতে তোমার কি, নিজের কাজ করো। আমি তো বুঝতেই পারি না ভিলেন হয়েছে তো কি হয়েছে, এই মেয়েটার কি একদমই আত্মসম্মান বলতে কিচ্ছু নেই? রোজেল যে তাকে তিতা ওষুধ খাওয়ার মতো সহ্য করছে আর পাতিলেবুর মতো চিপে কথা বলছে সেটা কি এই মেয়েটা আদৌ বুঝতে পারে না? যাই হোক, ওদিকে অফিসে আমাদের এমি ফাইল পড়তে পড়তে একদম হাঁপিয়ে উঠেছিল। সে তখন চেয়ারে বসে গোল গোল হয়ে ঘুরতে শুরু করে। বসে বসে একটু টাইম পাস করার
করার জন্য। আর এমি যখনই কোনো কাজ থাকে না তখনই তার মাথায় যত সব আজব বুদ্ধি খেলে। সে ভাবে ধুর অনেকক্ষণ তো বসে আছি, যাই একটু এক্সারসাইজ করে নেই। এই বলে সে অফিসের মাঝখানে হাত পা ছড়াতে শুরু করে, মানে অফিসে যত কাজ জমে আছে তা শেষ করতে একটা পুরো টিম লেগে যাবে। আর ওদিকে আমাদের ম্যাডাম বলছিল সে নাকি একদমই বোর হচ্ছে, কোনো কাজই খুঁজে পাচ্ছে না। এমি মনে মনে ভাবছিল সে তো আসলে রাজকীয়ভাবে আরাম করার জন্য জন্মেছে, এত খাটুনি নেওয়া তার স্বভাবের সাথে মোটেও যায় না। আর যখন সে দেখে কাজগুলো তার দ্বারা হচ্ছে না তখন সে নিজের অলসতার দোষ না দিয়ে পুরো দোষটা অফিসের এই বোরিং পরিবেশের উপর চাপিয়ে দেয়। এরপরই সে যেন তার জীবনের সব থেকে মারাত্মক বুদ্ধিটা খাটিয়ে ফেলে আর পুরো অফিসের চেহারাটাই বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। এমিকে ওভাবে অফিসের ফার্নিচার আর ডেকোরেশন পাল্টাতে দেখে ওই খচ্চর সেক্রেটারিটা দৌড়ে এসে বলে, ম্যাডাম আপনি কি জানেন না যে স্যার তার অফিসের ডেকোরেশন একটু এদিক ওদিক করার একদমই সহ্য করতে পারে না। ওই সেক্রেটারি মেয়েটা আসলে বড্ড বেশি বাজি আর হিংসুটে ছিল। সে এমিকে একরকম অপমান করে বলে, আপনি স্যারের বউ হয়েছেন বলেই যে স্যারের সব ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন তা কিন্তু একদমই নয়। সে আরো এক কাঠি বাড়িয়ে এমিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার মতো একটা মেয়ের মধ্যে স্যার কি এমন দেখলেন যে আপনাকে একদম বিয়ে করে ফেললেন? আপনি প্রথম দিন অফিসে এসে মিটিং রুমে যে তামাশাটা করেছিলেন সেটা কি ভুলে গেছেন? কিন্তু আমাদের এমি তো এখন আর আগের মতো বোকা মেয়েটি নেই। সে মনে মনে হিসাব কষতে থাকে যে এই মুখপুরীর কথার জবাব সে কিভাবে দেবে। তাকে একদম পাত্তা না দিয়ে ছেড়ে দিবে নাকি কষে একটা থাপ্পড় মেরে তার মুখটা বন্ধ করে দিবে। তাও ভালো সে এইসবের কিছুই না করে তাকে শুধু গেট আউট বলে সেখান থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু সেই সেক্রেটারিটা উল্টো হাততালি দিয়ে বিদ্রুপ করে বলে, বাহ ভালোই তো, একদিনের মধ্যেই দেখি বসের মতো অ্যাক্টিং করা শিখে গেছেন। আপনি তো এখনো কলেজে পড়াশোনা শেষ করতে পারেননি, এখনো শুধুমাত্র একজন স্টুডেন্ট মাত্র। অফিসের কাজের আপনি কি বুঝেন শুনি? এইসব শোনার পর এমির সামনে মাত্র দুটো রাস্তা খোলা ছিল। প্রথমত সেক্রেটারির কাছে হাত জোর করে মাফ চাওয়া, আর দ্বিতীয়ত তার চুলের মুঠি ধরে আচ্ছা করে সাইজ করা। এমি তখন প্রথম অপশনটা ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের আসল রূপ দেখানোর সিদ্ধান্ত নেয়। সে সেক্রেটারিকে বলে, তুমি কি জানো আমি যদি এখন এই কাগজে একটা সই করি তবে তোমার এই চাকরিটা কিন্তু চিরকালের জন্য চলে যাবে, সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এমির এই ভয়ঙ্কর রূপ দেখে সেক্রেটারি তো একদম চুপসে যায়। এমি ভেবেছিল মেয়েটা হয়তো তাকে আরো বেশি বিরক্ত করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেক্রেটারিটা হঠাৎ এমির সামনে দুহাত জোড়ে কান্না করে বলে, আমি আসলেই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। এমি তখন বেশ ভাব নিয়ে তাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় আর বলে, খবরদার আজ থেকে আমাকে শুধু আর এমি বলে ডাকবে না, বলবে ম্যাডাম এমি। সেক্রেটারি তখন ভয়ে ভয়ে তার কথা মেনে নেয়। ঠিক তখনই এমির ফোনে আবারও রোজেলের কল আসে। রোজেলের মনটা যেন আগে থেকেই কুডাক ছিল যে এমি অফিসে কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে। সে ফোন করে এমিকে কড়া ভাষায় বলতে থাকে, শোনো এমি, আমার অফিসের ডেকোরেশন কিন্তু একদম যেভাবে আছে সেভাবেই রাখবে, কোনো কিছু যেন এক চুলো এদিক ওদিক না হয়, কারণ ওই অফিসের অনেক জিনিসপত্র আমার পারিবারিক স্মৃতি আর ঐতিহ্য, এগুলো একবার নষ্ট হলে আমি আর কোনোদিনও ফিরে পাবো না। রোজেলের কথা শুনে এমি তো মনে মনে একদম ঘেমে একাকার। সে ভাবছিল, হায় লোকটা যদি এখন জানতে পারে আমি পুরো অফিসের হুলিয়ায় বদলে দিয়েছি তবে তো আমাকে আস্ত রাখবে না। বিশেষ করে রোজেল যখন তাকে বলে, আমার অফিসের লকার থেকে একটা দরকারি ফাইল বের করো আর সেটা আমাকে পড়ে শোনাও। এমি তখন ভয়ে আমতা আমতা করতে থাকে। সে তো আর রোজেলকে মুখে বলতে পারছিল না যে সে সিকিউরিটি গার্ডদের ডেকে ওই আলমারি তাক সবকিছু টেনে হিস্ট্রি রুমের বাইরে ফেলে দিতে বলেছে। আর সব থেকে বড় ঝটকাটা এমি তখন খায় যখন সে রোজেলকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই ফালতু ফাইলের ভেতর এমন কি আছে শুনি? রোজেল তখন বলে, ওটার ভেতর আমার বাবার শেষ উইল বা ওসিয়তনামা রাখা আছে। রোজেলের মুখে উইলের কথা শুনে এমির কলিজা তো শুকিয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় একটু আগে যখন সে ডেকোরেশন পাল্টাচ্ছিল তখন একটা পুরনো ফাইল দেখে সে ভেবেছিল, ধুর এত পুরনো কাগজ অফিসে রেখে কি হবে। এই ভেবে সে অফিসের এক কর্মচারীকে ডেকে ওটা ডাস্টবিনে ফেলে দিতে বলেছিল। সে আসলে মনে করেছিল অফিসের পুরনো জঞ্জাল পরিষ্কার করে সে বুঝি একদম ঈদের আগের ঘরে সাফাই করছে। এখন তো নিজের ভুল ঢাকতে এমি ফোনের উপাস থেকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে শুরু করে দেয়। সে এমন একটা ভাব ধরে যেন উইলটা তার হাতের কাছেই আছে আর সে ওটা দেখেই কথা বলছে। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ বানিয়ে কথা বলতে পারবে না, একটু পরেই ধরা পড়ে যাবে, তখন সে হুট করে টেবিলের উপর ধপাস করে হাত চাপড়ে নাটক করতে শুরু করে দেয়। সে বলে, আরে শোনো, অফিসে খুব জরুরি একটা কাজ চলে এসেছে, আমি পরে ফোন করছি। আর ফোনটা কাটার আগে সে বেশ দামাক নিয়ে রোজেলকে ধমক দিয়ে বলে, শোনো, কাজের সময় তুমি একদম ঘন ঘন ফোন করে আমাকে ডিস্টার্ব করবে না, এতে করে কাজের ক্ষতি হয়। এই বলে সে ঘট করে ফোনটা কেটে দেয়। রোজেল ফোনটা কেটে দিলেও সে একদম নিশ্চিত হয়ে যায় যে অবশ্যই এই মেয়েটা কোনো গোলমাল করছে। ওদিকে এই মেয়ে তখন মহাবিপদে পড়ে কার কথা ভাবছিল জানো? ফিলিপের কথা। কিন্তু তারপরেই তার মনে পড়ে যায় যে শেষবার দেখার পর থেকে সে ফিলিপকে একটা
একটা ফোনও করেনি আর দেখাও করেনি। ওদিকে আমাদের বেচারা ফিলিপ এখনো এমিকে ভুলতে না পেরে রাত দিন মদের বারে পড়ে থাকে আর মদ গিলে নিজের কষ্ট কমানোর চেষ্টা করে। ঠিক তখনই পার্কে নজর রাখা ওই গুন্ডা মেয়েটা, যার নাম আসলে স্যান্ড্রা, সে ফিলিপের টেবিলে এসে বসে আর তার সাথে আলাপ জমিয়ে এক রহস্যময় প্রেমিকার ভং ধরতে শুরু করে। সে ফিলিপকে এমন ভাবে বোঝায় যেন সে অনেকদিন ধরে ফিলিপের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু লজ্জায় কোনোদিন কিছু বলতে পারেনি। শুধু তাই না, সে ফিলিপের মন জয় করার জন্য একটা কায়দা করে বলে, আমি জানি তুমি মনে মনে এমিকে কতটা ভালোবাসো। ফিলিপ তো একদম অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে মেয়ের সাথে তার আজ প্রথম দেখা, সে তার জীবনের এত বড় একটা পার্সোনাল কথা কিভাবে জানলো। ফিলিপকে ওভাবে ঘাবড়ে যেতে দেখে স্যান্ড্রা তাকে আশ্বস্ত করে বলে, আরে তুমি একদম চিন্তা করো না, আমি রোজেলের এমন অনেক গোপন খবর জানি যা জানলে এমি রোজেলকে লাথি মেরে আবার তোমার বুকেই ফিরে আসবে। এই কথা শুনে ফিলিপ তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কি রোজেলের কোনো পুরনো বন্ধু নাকি? স্যান্ড্রা তখন মুচকি হেসে বলে, আরে ভাই একটু সবর করো, সময় হলে সব জানতে পারবে। পরের দিন সকালে দেখা যায় এমি আর তার মা দুজনেই একদম রাজকীয় কায়দায় ফর্মাল স্যুট কোট পরে রেডি হয়েছে, কিন্তু তাদের কাপড়ের রং আর ঢং এমন ছিল যা সকালের বেলা তো দূর, কোনো অফিসের পরিবেশের সাথে বিন্দুমাত্র যায় না। ওদিকে সায়রা চেয়ারে বসে তাদের এই পাগলামি দেখছিল আর ভাবছিল, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। সে তাদের এই জোকার সেজে থাকা দেখে মনে মনে হাসছিল আর ভাবছিল, এদের কমন সেন্স বলতে কিচ্ছু নেই, পুরো সার্কাস। তবে এমির মা যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তখন তার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগে, যেন কোনো পুরনো স্মৃতি তার আবারও মনে পড়ছে। যাই হোক, এরপর আমরা অফিসের দৃশ্য দেখতে পাই, যা আমাদের এমি ম্যাডাম পুরো উল্টে পাল্টে একদম বারবি ডল হাউস বানিয়ে রেখেছিল। অফিসের দেয়াল থেকে শুরু করে টেবিল চেয়ার সবকিছু একদম ক্যাটকেটে গোলাপি আর চারদিকে পুতুল সাজানো। এমির ওই হাবলা মা আবার সেই গোলাপি রং দেখে খুশিতে গদগদ হয়ে এমিকে বলে, তুই এত বড় একটা কথা আমার কাছে কিভাবে লুকালি? তোর হাজবেন্ড যে গোলাপি রং এত পছন্দ করে সেটা আমাকে আগে বললি না কেন? কিন্তু এমির মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। মায়ের মুখে রোজেলের নাম শুনতেই তার মনে পড়ে যায় যে সে এখনো ওই ডাস্টবিনে ফেলে দেওয়া আসল উইলটা খুঁজে পায়নি। কিন্তু তোমরা কি ভাবছো এমি খুব টেনশনে আছে? আরে না, তার বিন্দুমাত্র কোনো আফসোস বা চিন্তা নেই। সে তো নিজের করা ডেকোরেশন দেখে খুশিতে আত্মহারা। এমনকি এই ডেঞ্জারাস মেয়েটা রোজেলের ওই জমদতের মতো বডিগার্ডদের জোর করে গোলাপি রঙের স্যুট পরিয়ে দেয়। তাদের দেখে তখন মনে হচ্ছিল তারা কোনো বডিগার্ড নয়, বরং কোনো হিন্দি গানের ভিডিও ক্লিপে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে এসেছে। ওই বেচারা বডিগার্ড গুলো তো চুপচাপ সবটা মেনে নিচ্ছিল। তাদের মধ্যে একজন তখন আর সহ্য করতে না পেরে এমিকে জিজ্ঞেস করে বসে, ম্যাম, আমাদের সম্মান আর ভাবমূর্তি কি আমরা আর কোনোদিন ফিরে পাবো না? এমি তখন দামাক নিয়ে বলে, আরে শোনো, আজ থেকে এটাই তোমাদের অফিসিয়াল ড্রেস, কারণ আমার অফিসের ডেকোরেশন আর গোলাপি গাড়ির সাথে এইটাই সব থেকে বেস্ট ম্যাচ করে। ঠিক তখনই ওই সেক্রেটারি মেয়েটা রুমে ঢোকে। তার কথা বলার ঢং দেখে এমির মায়ের একদমই পছন্দ হয় না। সে তখন বেশ দামাক নিয়ে সেক্রেটারিকে ঝাড়ি দিয়ে বলে, এই শোনো, তোমার সামনে যে বসে আছে সে কিন্তু এই কোম্পানির সিইওর বউ, আর আমি হলাম স্বয়ং বসের শাশুড়ি। যেহেতু তুমি আমাদের এখানে চাকরি করো, তাই তাড়াতাড়ি আমার মেয়ের আজকের কাজের শিডিউলটা বের করো। এরপর এমির মা যখন এমির সাথে রুমে একা থাকে তখন সে এমিকে তার আজকের মিটিং এর রুটিনটা পড়ে শোনাতে থাকে। কিন্তু মিটিং এর তালিকায় থাকা বড় বড় বিজনেসম্যান বা মাফিয়াদের আজব আজব উপাধি আর খেতাব দেখে মা বেশ অবাক হয়ে যায়। তখন সে এমিকে বোঝানোর জন্য বলে যে, আরে ধুর, এগুলো কোনো ব্যাপারই না, বড় বড় এলিট বংশের মানুষদের এমন আজব খেতাব থাকেই, যেমন তোর হাজবেন্ড রোজেলেরও আছে। আর এইসব কথা বলতে বলতে হঠাৎ করে এমির মায়ের মাথাটা ঘুরে ওঠে। সে চোখের সামনে একটা ঝাপসা দৃশ্য দেখতে পায়, যেন সে একটা গাড়ির ভেতর বসে আছে, তার শরীর ভীষণ খারাপ আর সে বাঁচার জন্য কাউকে চিৎকার করে ডাকছে। মাকে ওভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে এমি তো বেশ ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। মা তখন নিজের মাথাটা চেপে ধরে বলে, আরে জানিস এমি, বেশ কয়েকদিন ধরে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আর এই যে রোজেল নামটা, এই নামটা শুনলে কেন জানি মনে হয় এই নাম আমি আগেও অনেকবার শুনেছি। আমাদের বিদ্যাসাগর। এমি তখন উল্টো জ্ঞান দিয়ে বলে, আরে মা, তুমি তো জীবনে কোনোদিন ভালো সিনেমা দেখোইনি, সারাদিন তো ছোট বাচ্চাদের কার্টুন ছবি দেখে কাটিয়ে দাও, তাহলে এই নামটা শুনবে কোথা থেকে? কিন্তু মায়ের শরীরটা তখন সত্যি খুব খারাপ লাগছিল, তাই সে এমিকে বলে যে সে অফিসে আর থাকতে পারছে না, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে। এমি তখন আর কোনো রিস্ক না নিয়ে তার একজন বডিগার্ডকে দায়িত্ব দেয় মাকে সাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ওদিকে আমেরিকায় আমাদের রোজেল বাবু তো অ্যামিকে না পেয়ে অনবরত ফোন করে যাচ্ছিল, কিন্তু অ্যামি তো তখন অফিসের ডেকোরেশন আর মায়ের শরীর নিয়ে ব্যস্ত থাকায় ফোন একদমই ধরতেই পারেনি। ঠিক তখনই ওই সুযোগ সন্ধানী ফিওনা রোজেলের কাছে এসে একদম গলে পড়ে তাকে জড়াতে চায়। রোজেল এমনিতেই এমির ফোন না পেয়ে রেগে আগুন হয়েছিল। সে ফিওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কড়া গলায় চিৎকার করে ওঠে। ফিওনা তখন কিছুটা মাইন্ড করে বলে, আচ্ছা রোজেল, তুমি
এখানে আসার পর থেকেই দেখছি আমার সাথে একদমই মন থেকে কথা বলছো না। তোমার মাথায় সারাক্ষণ অন্য কোনো চিন্তা ঘুরছে। আর এই এমি মেয়েটাকে, যার জন্য তুমি সারাক্ষণ এত ছটফট করছো আর ফোনে ট্রাই করে যাচ্ছ, এমনকি তুমি ঘুমের ঘরেও আমাকে এমি বলে ডাকছো। রোজেলের মনে এমির প্রতি এতটা টান দেখে ফিওনা অনেক বেশি জেলাস ফিল করতে থাকে আর সে এমিকে নিয়ে একটা গালি দিয়ে বসে। এমির নামে ওই পচা গালি শুনতে রোজেল আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে ফিওনার গালে একটা চড় মেরে বসে। সত্যি বলতে এই চড়টা তার একদম পাওনা ছিল। রোজেলের হাতে হঠাৎ করে এই থাপড় খেয়ে ফিওনা তো একদম শকড হয়ে যায়। রোজেল তখন ফিওনার চোখের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, খবরদার ফিওনা, আজ প্রথম আর শেষবারের মতো বলে দিচ্ছি, এরপর যেন আমার বউয়ের নামে তোমার মুখ থেকে একটা বাজে কথাও না শুনি। ফিওনা তখন গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে, বউ মানে তুমি ওকে বিয়ে করেছো? রোজেল তখন একদম পরিষ্কার জানিয়ে দেয় যে বউ শব্দের তো একটাই মানে হয়, আর তুমি এখনো কেন পুরনো সব স্মৃতি নিয়ে বসে আছো? তুমি হয়তো ভুলে গেছো যে আমাদের ব্রেকআপ অনেক বছর আগেই হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের এমি ম্যাডাম পার্কের এক কোনায় বসে নিজের কিউট বিড়ালটার সাথে খেলছিল। ঠিক তখনই স্যান্ড্রার দলে ওই গুন্ডা ছেলেটা এমিকে একা পেয়ে তার দিকে এগিয়ে আসে। এমিকে প্রথম দেখাতেই ছেলেটা তার সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যায়, কিন্তু এমির পোষা বিড়ালটা গুন্ডাটাকে দেখে ঘেউ ঘেউ করে তেড়ে আসলে এমি তখন বেশ ভদ্র মেয়ের মতো ছেলেটার কাছে মাফ চেয়ে বলে, আই এম রিয়েলি সরি, আমার পেটের জন্য আপনার কোনো অসুবিধা হলো না তো? এমি যখন ওই ছেলের সাথে বেশ মিষ্টি এসে কথা বলছিল ঠিক তখনই ওই গুন্ডা ছেলেটা তো এমির দিকে একদম হাঁ করে তাকিয়েছিল। সে মনে মনে ভাবছিল, বাহ, মেয়েটা দেখতে তো পুরো শ্যাম্পুর বিজ্ঞাপনের মডেল বা র্যাম্পের ফ্যাশন মডেলদের মতো সুন্দরী। আর ওদিকে আমাদের এমি ম্যাডামের তো বুদ্ধিশুদ্ধি এমনিতেই একটু খাটো। সেই ছেলেটাকে তার দিকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে তার সামনেই চুলের একটা ঝাঁকুনি দিয়ে একদম সস্তায় চুলের তেলের লাইভ বিজ্ঞাপন করে দেখায়। কিন্তু চুলের বিজ্ঞাপন দেওয়ার পরও যখন দেখে ছেলেটা পাথরের মতো দাঁড়িয়ে একদম চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, তখন এমি মনে মনে ভাবে, হায়, এই ছেলের মনে হয় জলাতঙ্ক রোগ হয়েছে, না হলে এভাবে পাগলের মতো চেয়ে আছে কেন? এমির এক ধাক্কা খেয়ে ছেলেটার আবার হোশ ফিরে আসে এবং সে নিজের পরিচয় দিয়ে বলে, হাই, আমি কেন, আমি কি আপনার সাথে একটু পরিচয় হতে পারি? আমাদের খাঁটি বোকা মেয়ে এমি তার কথার পিঠে বলে, হ্যালো কেন, আমি কি তোমার সাথে পরিচয় হতে পারি? এমির এই বোকামি দেখে কেন তো পুরো থ হয়ে যায়, কারণ এই লেভেলের বোকা মানুষের সাথে ডিল করার অভিজ্ঞতা তার জীবনের এই প্রথম। সে তখন এমিকে একটু লাইনে এনে বলে, আরে ম্যাম, আমি তো আপনার নামটা জানতে চেয়েছিলাম। এমি তখন বলে, ও, আমার নাম এমি। নামটা শুনতেই কেন মনে মনে কুটিল হাসে। এরপর অফিসে এসে এমি সায়রাকে ফোন করে তার মায়ের খোঁজ খবর নেয়। সায়রা তাকে জানায় যে আন্টি এখন শান্ত হয়ে ঘুমাচ্ছেন, তাই চিন্তার কিছু নেই। ঠিক তখনই গল্পের দৃশ্য আমাদের নিয়ে যায় এক পুরনো ফ্ল্যাশব্যাকে, যেখান থেকে আমরা এক মস্ত বড় সত্যি জানতে পারি। আজ থেকে অনেক বছর আগে এমির মা যখন গর্ভবতী ছিলেন, অর্থাৎ এমি যখন তার মায়ের পেটে ছিল, তখন সে আর সায়রার মা মিলে ভয়ঙ্কর মাফিয়াদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে সায়রার মা বুঝতে পারে যে তারা দুইজন একসাথে পালাতে পারবে না, তাই সে নিজের জীবনে তোয়াক্কা না করে এমির মায়ের পেটে থাকা বাচ্চার কথা চিন্তা করে নিজেকে ওই গুন্ডাদের সামনে উৎসর্গ করে দেয়, যাতে করে এমির মা নিরাপদে পালিয়ে যেতে পারে। ঠিক এই সময়ে এমির মা হঠাৎ একটা বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে নিজের চোখে দেখা এই স্বপ্নটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তখন সে একা একাই ভাবতে থাকে, আচ্ছা, আমি কি অতীতে কোনোদিন পুলিশে চাকরি করতাম নাকি? স্বপ্নে যেভাবে গুন্ডা তাড়া করছিল তার থেকে তো একদম অ্যাকশন হিরো ফিল্মের ফিল আসছিল। যাই হোক, সে আর বেশি মাথা না ঘামিয়ে আবার এক ঘুম দেয়। ওদিকে ইউনিভার্সিটিতে আমাদের বেচারা ফিলিপ তো নিজের কপাল চাপড়াচ্ছিল। সে মনে মনে বেশ আফসোস করছিল যে সে কেন ওই স্যান্ড্রা মেয়েটার মিষ্টি কথায় ভুলে নিজের মাথাটা তার কাছে বন্ধক রাখতে গেল। কারণ স্যান্ড্রা ফিলিপকে সোজা মাফিয়াদের আস্তানায় নিয়ে গিয়েছিল এবং সেখানে বড় বড় গুন্ডারা ফিলিপের মাথায় পিস্তল ঠেকিয়ে কড়া হুমকি দিয়ে বলেছিল, হয় আমরা যা বলবো তোকে তাই করতে হবে, তোর এই সুন্দর জীবনটা আমরা এখানেই শেষ করে দিব। স্যান্ড্রা তখন ফিলিপকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে নিজে একজন মাফিয়ার মেম্বার, আর এই যে রোজেল, সেও মস্ত বড় একটা মাফিয়া গ্যাংয়ের ডন। তবে রোজেল হলো তাদের রাইভাল। ফিলিপের মনে এমির জন্য এখনো অনেক ভালোবাসা ছিল, তাই তার নিজের জীবনের চেয়েও এমির কি ক্ষতি হবে বা এমি কোনো বিপদে পড়বে কিনা সে চিন্তাতেই বরং সে মনে মনে ছটফট করছিল। ফিলিপ তখন স্যান্ড্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের এই মাফিয়া গ্যাংয়ে এত মানুষ থাকতে তুমি আমাকেই কেন বেছে নিলে? স্যান্ড্রা তখন এক হাসি দিয়ে বলে, কারণ আমি জানি তুমি রোজেলকে মন থেকে তীব্র ঘৃণা করো, কারণ সে তোমার বুক থেকে তোমার ভালোবাসা এমিকে কেড়ে নিয়েছে। সো আমাদের দুজনের শত্রু কিন্তু একটাই। যেহেতু এই কাজে রোজেলের বড় ক্ষতি করা যাবে, তাই ফিলিপও বাধ্য হয়ে জিজ্ঞেস করে, ঠিক আছে, বলো আমার কি করতে হবে? আর এখন বর্তমান সময়ে এসে ফিলিপ নিজের এই ভয়ঙ্কর ভুলের কথা ভেবে অনুশোচনায় ছটফট করছিল। ঠিক তখনই আমাদের এমি ম্যাডাম ফুরফুর
ফুরফুরে মেজাজে সেখানে হাজির হয়। সে এসে ফিলিপের চুলে হাত বুলিয়ে মজা করে বলে, কি ফিলিপ, তোমার তো এখন চুল পাকার বয়স হয়নি, তাহলে সারাক্ষণ ওভাবে মাথা চুলকাও কেন? এমিকে হুট করে ইউনিভার্সিটিতে দেখে ফিলিপ বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে, আচ্ছা এমি, তুমি তোমার হাজবেন্ডের বড় কোম্পানি ছেড়ে হঠাৎ এখানে কেন চলে আসলে? আর তোমার ওই হাজবেন্ড এখন কি তোমাকে এখানে ছাড়তে আসে না? আমাদের এমি তো ফিলিপকে নিজের ভাইয়ের মতো মনে করত, তাই সে ফিলিপের কাছে ক্ষমা চেয়ে বলে, ফিলিপ, আমার উপর রাগ করো না, আমি তোমাদের না জানিয়ে হুট করে বিয়েটা করে ফেলেছিলাম। আসলে সবকিছু এত দ্রুত হয়ে গিয়েছিল যে আমি কাউকে বলার সুযোগই পাইনি। তবে তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার জীবনের প্রথম আর শেষ সব গোপন কথা তুমি আগে জানতে পারবে। ফিলিপ তো এমির এই সরলতা দেখে মনে মনে আরো বেশি গিল্টি ফিল করছিল, কারণ সে তো আর মুখে বলতে পারছিল না যে সে নিজেই এমিকে এক মস্ত বড় বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। ফিলিপ তখন হঠাৎ করে এমির হাতটা শক্ত করে ধরে চারদিকে তাকিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এমি, তুমি যদি কোনোদিন জানতে পারো যে তোমার এই হাজবেন্ড রোজেল আসলে কোনো ভালো মানুষ না, সে একটা মারাত্মক খারাপ লোক, তখন তুমি কি করবে? কিন্তু এমির মনে তো রোজেলের জন্য অন্ধবিশ্বাস। সে বেশ জোর দিয়ে বলে, আরে ফিলিপ, তুমি কি বলছো? রোজেলের ব্যাপারে কোনো সন্দেহ করাটাই পাপ। হ্যাঁ, এটা সত্য যে প্রথম দিন যখন আমি তাকে দেখেছিলাম তার ওই গম্ভীর আর হাড়ির মতো মুখ দেখে আমারও একদমই পছন্দ হয়নি, কিন্তু যতই দিন কেটেছে আমি বুঝতে পেরেছি যে রোজেল ভেতর থেকে অনেক ভালো মানুষ। ফিলিপ তখন এমিকে একটু খোঁচা দিয়ে বলে, আরে এমি, দুনিয়ায় এমন অনেক ভালো মানুষ আছে যারা বাইরে খুব ভালো সাজার নাটক করে, কিন্তু ভেতরে ভেতরে তারা অন্য মানুষের জীবন ধ্বংস করে দেয়। ফিলিপের মুখে এই কথা শুনতেই এমি হঠাৎ একদম চমকে ওঠে আর তার চোখে মুখে এক ভয়ের ছাপ দেখা যায়, কারণ ফিলিপের এই মানুষ খতম করার কথা শুনেই এমির মাথায় হুট করে ওই জাপানি রেস্টুরেন্টে রোজেলের সাথে হওয়া সেই মাফিয়া আর খুনিদের নিয়ে কনভারসেশনের কথা মনে পড়ে যায়। কিন্তু পরক্ষণে সে হেসে একদম উড়িয়ে দেয় আর বলে, ধুর ফিলিপ, তুমিও কি সব আজব কথা বলছো? রোজেল তো একটা মাছিও তাড়াতে পারে না, সে আবার মানুষের ক্ষতি কিভাবে করবে? সে উল্টো ফিলিপকে বুঝায় যে আমাদের এই মস্ত বড় ভিলা বা বাড়িতে একটা মাছিও নেই, সো রোজেলের মাছি তাড়ানোরও কোনো প্রয়োজন পড়ে না। ফিলিপ যখন তাকে আরো বোঝানোর চেষ্টা করে, এমি তখন সব জানিয়ে দেয়, শোনো ফিলিপ, রোজেল যেমনই হোক না কেন আমি তাকে কোনোদিনও ছেড়ে যাব না। এমির মুখে রোজেলের জন্য এই অন্ধ ভালোবাসা দেখে ফিলিপ মনে মনে মারাত্মক চটে যায় আর ভাবে, আরে এই মেয়ের মন থেকে রোজেলের প্রতি ঘৃণা আমি কিভাবে তৈরি করব? আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই সেখানে এমির আরেক বান্ধবী কায়লা এসে হাজির হয়, তবে কায়লাকে আজকে একটু অন্যরকম লাগছিল। সে প্রতিদিন যেভাবে হাসতে হাসতে আসে, আজকে তার মুখে তেমন কোনো হাসি ছিল না, পুরো মুখটা শুকিয়েছিল। এমি তখন নিজের ওই ছোট্ট মাথায় হিসাব করতে থাকে যে ফিলিপ আর কায়লা হয়তো তার উপর মনে মনে খুব রাগ করে আছে, কারণ সে বেশ কিছুদিন ধরে বিয়ের চক্করে পড়ে নিজের পড়াশোনা একদমই মন দিতে পারছে না। কিন্তু আসল সত্যিটা কি জানো? এমি যখন কায়লাকে জিজ্ঞেস করে, কি রে কায়লা, তোর কি হয়েছে, তখন কায়লা হঠাৎ গম্ভীর চিন্তায় ডুবে যায় আর তার চোখের সামনে একটা পুরনো ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। সে মনে করতে থাকে কিছুদিন আগে তার বাবা কায়লার গালে সপাটে একটা চড় মেরেছিল, আর চড় মারার কারণ ছিল একটাই, কায়লা কেন এমির সাথে মেলামেশা করে বা তার সাথে কথা বলে। কায়লা তখন কান্না করতে করতে তার বাবাকে বলেছিল, বাবা, এমি তো আমার জানের বন্ধু, আমি তাকে ছাড়া কিভাবে থাকবো? সে তো কোনো খারাপ মেয়ে নয়। কিন্তু তার বাবা তাকে অর্ডার দিয়ে বলে, আজ থেকে এমির সাথে তোমার সম্পর্ক শেষ, কোনোদিন যেন আমি তার নাম তোমার মুখে না শুনি। কিন্তু বাবা কেন এমিকে এত ঘৃণা করছে আর তার থেকে দূরে থাকতে বলছে তা বেচারা কায়লাও নিজেও জানে না। ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে বর্তমান সময়ে ফিলিপ যখন দেখে কায়লা ওভাবে হা করে শূন্যে তাকিয়ে আছে, তখন সে তাকে ডেকে বলে, কি ব্যাপার কায়লা, তোমার আজকে ঠিক চেনা যাচ্ছে না, এত গম্ভীর কেন? কায়লা তখন নিজের ভেতরের কষ্টটা লুকিয়ে আমতা আমতা করে বলে, আরে না রে, কিছু না, আসলে আজকে শরীরটা একটু ম্যাচম্যাচ করছে। ঠিক তখনই সেখানে এমির ওই পিঙ্ক কালারের রাজকীয় বডিগার্ডের আর্মি এসে হাজির হয়। কায়লা তো তাদের ওই গোলাপি রঙের স্যুট কোট আর ভাবভঙ্গি দেখে পুরো হা করে তাকিয়ে থাকে। বডিগার্ডদের মধ্যে যে প্রধান ছিল সে এমির সামনে এসে মাথা ঝুঁকিয়ে বলে, ম্যাম, রোজেল স্যার আপনার সাথে এখনই ফোনে খুব জরুরি কথা বলতে চান। এমি ফোনটা কানে নিতেই উপাস থেকে আমাদের রোজেল বাবু রাগে একদম চিল্লাতে শুরু করে দেয়। সে বলে, তোমার ফোন এতক্ষণ ধরে বন্ধ ছিল কেন? ওদিকে এমি যখন ফোনে কথা বলছিল বডিগার্ডগুলো তার পিছনে একদম লাইনে দাঁড়িয়েছিল, ঠিক যেন এমির ছায়া। রোজেল তখন কড়া গলায় জানতে চায়, ফোন বন্ধ রেখে তুমি এতক্ষণ ধরে কি করছিলে, আমাকে পুরো হিসাব দাও। এমি তখন আর কি করবে, সে বানচাল করার জন্য এদিক ওদিকের হাবিজাবি কথা বলতে শুরু করে। এক পর্যায়ে সে নিজেই যেচে রোজেলকে উল্টো ধমক দিয়ে বলে, আচ্ছা
আচ্ছা তুমি এত চিল্লাচ্ছ কেন, তোমার কি দরকার বলো তো। রোজেল তখন একটু নরম সুরে বলে, আরে আমি তো জাস্ট তোমার খোঁজ নেওয়ার জন্য আর তুমি ঠিক আছো কিনা তা জানার জন্য ফোন করেছিলাম, কোনো সমস্যা হয়নি তো ওখানে। এমি তখন নিজেকে মস্ত বড় চালাক ভেবে বলে, আরে তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার অফিসের সব ফাইল আর দরকারি কাগজগুলো খুব ভালো করে চেক করে টেবিলের উপর গুছিয়ে রেখেছি। মানে এমি এখানে রোজেলকে কথায় ভুলিয়ে দিল যাতে সে ভুলেও তার বাবার ওই হারিয়ে যাওয়া উইলের কথা জিজ্ঞেস না করে বসে। এরপর বলে, শুনো তুমি এত কড়া মেজাজে গরম হয়ে থেকো না, তোমার এই অতিরিক্ত রাগের জন্য চারপাশে সবাই তোমাকে অনেক বেশি ডেঞ্জারাস মনে করে। এই বলে সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমেরিকা থেকে কবে ফিরছো বলো তো। রোজেল তখন উপাস থেকে বলে, এখনো কাজের যা পরিস্থিতি আমি ঠিক বলতে পারছি না আমার কতদিন সময় লাগবে। রোজেলের মুখে এই কথা শুনে এমি খুশিতে একদম আটখানা হয়ে ফোনের উপাসে চিৎকার করে ওঠে, যা কয়েকদিনের জন্য বাঁচা গেল। এমির মুখে এরকম স্বস্তির কথা শুনে রোজেল তো একদম অবাক হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস, তার মানে কি এমি, তুমি কি চাও না যে আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে আসি? আমি ফিরে আসবো না বলে তুমি এত খুশি হচ্ছ কেন? এটা শোনার পর তো এমি একদম ফেসে যায়। সে এক সেকেন্ডেরও কম সময় নিজের মাথা খাটিয়ে এক মস্ত বড় মিথ্যা গল্প বানিয়ে বলে। সে বলে, আরে না না তুমি ভুল বুঝছো, আমি তো উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছিলাম এই ভেবে যে যাক বাবা তুমি অবশেষে বাড়িতে ফিরে আসবে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ওই আমেরিকার তোমার এক্স গার্লফ্রেন্ড ফিওনার সাথে স্থায়ীভাবে ঘর সংসার শুরু করে দিবে আর আমাকে বুঝি একদমই ভুলেই যাবে। কিন্তু এমিরে অতিরিক্ত নার্ভাসনেস আর কথা ধরন দেখে রোজেল তো বুঝে যায় এই মেয়েটা অবশ্যই কোনো কিছু লুকাচ্ছে। এমি তখন আর কোনো উপায় না দেখে একদম সোজা সাপটা স্বীকার করে বলে, আসলে রোজেল আমি ইচ্ছে করে কাজটা করিনি, আমি ভেবেছিলাম ওটা হয়তো কোনো ফালতু বা পুরনো কাগজ। রোজেল তো ফোনের উপাশে কিছুই বুঝতে পারছিল না যে এমি আসলে কোন কাগজের কথা বলছে। এমি তখন বলে, তুমি প্লিজ রাগ না করে আমার কথা একটু শান্ত হয়ে শোনো, আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলছি। কিন্তু এমির কপালটা আজকে বড্ড বেশি ভালো ছিল। ঠিক তখনই রোজেলের একজন লোক রুমে ঢুকে বলে, বস এখনই আপনাকে আমাদের সাথে আসতে হবে, এক মস্ত বড় জরুরি ঝামেলা হয়ে গেছে। রোজেল তখন আর কোনো কথা না বাড়িয়ে খট করে এমির মুখের উপর ফোনটা কেটে দেয়। ফোনটা কাটাতেই এমি একটা দীর্ঘ শ্বাস ফেলে। তারপর সে ফিলিপ আর কাইলাকে টাটা দিয়ে বলে, দোস্ত তোরা ভালো থাকিস, আমার এখনই অফিসে দৌড়াতে হবে। ওদিকে আমরা আমেরিকার দৃশ্য দেখতে পাই যেখানে রোজেল ওই কর্মচারীর উপর খুব রেগেছিল কারণ সে পারমিশন বা অনুমতি না নিয়ে হুট করে বসের রুমে ঢুকে পড়েছিল। এটা দেখেও যে বস তখন ফোনে কথা বলছিল। রোজেল তখন জিজ্ঞেস করে, এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছিল যে তুমি আমার পার্সোনাল ফোনের মাঝে এসে ডিস্টার্ব করলে। সেই লোকটি তখন বলে, বস আমরা জানতে পেরেছি যে আমাদের উপর যারা হামলা করেছিল তারা আসলে আমাদের চিরশত্রু রাইভাল মাফিয়া গ্যাংয়েরই লোক ছিল। এই কথা শুনে রোজেল এক সেকেন্ডও দেরি না করে ঠাস করে ওই কর্মচারী গালে একটা চড় মেরে দেয়। এরপর গল্পের দৃশ্য বদলে যায় আর আমরা দেখতে পাই আমাদের গ্যাংস্টার সিকে। আর এখানে আমরা একটা টুইস্টের ব্যাপারও জানতে পারি। সিকে দেখা যায় এমি ক্লাসের এক বান্ধবী মায়ের সাথে বসে থাকে আর তাদের একে অপর দিকে তাকানোর ঢং আর চোখের ইশারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা দুজন একে অপরকে আগে থেকেই চেনে আর তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্কও আছে। ওদিকে অফিসের দৃশ্যে দেখা যায় যেখানে আমাদের বিদ্যাসাগর এমি ম্যাডাম তার ওই গোলাপি স্যুট পরা বডিগার্ডদের নিয়ে অফিসের ডাস্টবিনে হাত ঢুকিয়ে রোজেলের বাবার হারিয়ে যাওয়া উইলটা হন্য হয়ে খুঁজছিল। বডিগার্ড গুলো তো এমির এই কাণ্ড দেখে মনে মনে নিজেদের ভাগ্যকে দোষ দিচ্ছিল। তাদের মধ্যে একজন বডিগার্ড তো একদমই সহ্যই করতে পারে না আর সে দুহাত জোড়ে এমির সামনে কান্না করে বলে, ম্যাম আপনার মনে যদি বিন্দুমাত্র দয়া মায়া অবশিষ্ট থাকে তবে প্লিজ আমাদের এই ক্যাট কেটে গোলাপি স্যুটটা একটু পাল্টানোর অনুমতি দিন। এই পিঙ্ক কালারের জোকারের ড্রেস পরে আমরা বাইরে বের হলেই রাস্তার মানুষ আমাদের দেখে হাসাহাসি করে আর ট্রোল করে, কিন্তু আমাদের খারস এমি তো এক কথার মানুষ। সে সাফ মানা করে দিয়ে বলে, আরে ধুর তোমরা বোঝো না কেন, এই গোলাপি স্যুটেই তোমাদের কত কিউট আর মিষ্টি লাগছে, একদম এই ড্রেসেই থাকবে তোমরা। অন্যদিকে দেখা যায় স্যান্ড্রা আর রাসেল একসাথে বসে কথা বলছিল। স্যান্ড্রা রাসেলকে জিজ্ঞেস করে সে আমেরিকা থেকে রোজেলের কোনো খবর পেয়েছে কিনা। রাসেল তখন এক কুটিল হাসি দিয়ে বলে, হ্যাঁ বিচে থাকা আমাদের গুপ্তচররা জানিয়েছে যে রোজেল এখনো ফিওনাকে পাগলের মতো ভালোবাসে আর তাদের মধ্যে বেশ মাখামাখি চলছে। এর পরের দৃশ্যে দেখা যায় আমাদের এই গল্পের নতুন ক্যারেক্টার কেনকে, যে কিনা খুব অনায়াসে আর রাজকীয় স্টাইলে রোজেলের কোম্পানির ভিতর এন্ট্রি নিচ্ছিল কারণ তার কাছে আগে থেকে ওই কোম্পানির একটা ভিআইপি এন্ট্রি কার্ড ছিল। ওদিকে সি আর মায়া একসাথে বসে ক্যাফেতে গল্প করছিল। এখানে সি মায়াকে জিজ্ঞেস করে, কি মায়া তোমার দিনকাল কেমন চলছে আর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হুট করে ব্রেকআপ কেন করতে গেলে। মায়া তখন চারদিকে তাকিয়ে খুব ফিসফিসিয়ে সিকে বলে, আরে তোমাকে কি বলবো, আমি অনেকদিন পর জানতে পারলাম যে আমার ওই বয়ফ্রেন্ড আসলে একটা
একটা মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত ছিল। এটা জানার পর আমি আর এক সেকেন্ডও তার সাথে সম্পর্ক রাখিনি, তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। মায়ের মুখে মাফিয়ার নামে এইসব শুনে সি তো ভেতরে ভেতরে একদম পুরো কেঁচো হয়ে যায়, কারণ সে নিজেই তো এই শহরের সব থেকে বড় মাফিয়া ডন রোজেলের ডান হাত আর তার প্রধান অ্যাসিস্ট্যান্ট। সত্যি বলতে এখানে ফিলিপাইন দেশটাকে মনে হচ্ছিল একটা ছোট 4x4 সাইজের ঘর, কারণ এখানে যেই আসে সেই কোনো না কোনো ভাবে মাফিয়া আর রোজেলের সাথে কানেক্টেড থাকে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা আবার এমিকে দেখতে পাই। এমি তো যখনই কোনো কাজে হাত দেয় তখনই তার ডাক পড়ে যায়। সেক্রেটারি মেয়েটা রুমে ঢুকে এমিকে বলে, ম্যাডাম আপনার ডাস্টবিনে হাত দিয়ে ময়লা খোঁজা যদি শেষ হয়ে থাকে তবে তাড়াতাড়ি উপরে মিটিং রুমে আসুন, কারণ বোর্ডের সব মেম্বাররা আর বড় বড় ক্লায়েন্টরা মিটিং এর জন্য অলরেডি বসে আছে। এমি তো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়। সে নিজের কপাল চাপড়ে মনে মনে ভাবে, হাই, আজকে যে একটা বড় অফিসিয়াল মিটিং ছিল সেটা তো আমার এই ছোট্ট মাথা থেকে একেবারে ডিলিট হয়ে গিয়েছে। সেক্রেটারি তখন এমিকে একটু খোঁচা দিয়ে আর ভয় দেখিয়ে বলে, শুনুন ম্যাডাম, আপনি যদি এই মিটিং এ যেতে 1 মিনিটও দেরি করেন তবে সব ক্লায়েন্টরা আমাদের কোম্পানি সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে ফিরে যাবে, যার ফলে আমাদের শেয়ার এক ধাক্কায় মাটিতে নেমে আসবে। এইসব কথা শুনে এমি টনক নড়ে। এখন প্রশ্ন হলো, আমাদের বোকা আর সহজ সরল এমি কিভাবে ওই মস্ত বড় বিজনেসম্যান সামনে নিজেকে সিইও হিসেবে প্রমাণ করবে। এমি তখন সেক্রেটারিকে ঝাড়ি দিয়ে বলে, ঠিক আছে, আমি মিটিং রুমে আসছি, ক্লায়েন্টদের বলো একটু অপেক্ষা করতে। তবে যাওয়ার আগে সে আর ওই কিউট বডিগার্ডদের কড়া ভাষায় অর্ডার দিয়ে যায় যে, খবরদার, আমি মিটিং শেষ করে না আসা পর্যন্ত তোমরা কিন্তু এই ময়লার বালতি ঘাটা একদমই বন্ধ করবে না, একদম মন দিয়ে উইলটা খুঁজতে থাকো। এই বলে আমাদের এমি ম্যাডাম একদম রকেটের গতিতে দৌড়ে মিটিং রুমের দিকে রওনা দেয়। ওদিকে ক্যাফেতে মায়ের কথা শুনে আমাদের গ্যাংস্টার সি এর ভয়ে একাকার অবস্থা। মায়া সিকে বলছিল, জানো, আমার বয়ফ্রেন্ড যে মাফিয়াদের সাথে যুক্ত সেটা কিন্তু আমার কাছে কোনো বড় সমস্যা ছিল না। আমি আসলে তাকে এই মাফিয়া হওয়ার জন্য ছেড়ে যাইনি, বরং সে নিজেই হুট করে আমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছিল। সি তখন কোনো মতে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সি এর ফোনে একটা কল আসে। ফোনটা আর কারো নয়, রোজেলের ছিল। রোজেল ফোন করে জিজ্ঞেস করে, সি তুমি এখন কোথায় আছো? সে সি কে অর্ডার দেয় সে যাতে তার সব কাজ ফেলে এখনই গিয়ে এমির উপর নজর রাখে। সি তখন একটু মজা করে বলে, বাহ বস, বিয়ে করলেন আপনি আর পাহারা দিতে হবে আমাকে? রোজেল তখন বলে, সি এখন মজা করার সময় না, কারণ আমাদের শত্রু মাফিয়া গ্যাংটা আবারও চারদিক থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা এমিকে ট্র্যাক করার চেষ্টা করছে। এটাও হতে পারে এই মুহূর্তে তারা এমিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাই বলছি, 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে এমির উপর নজর রাখতে। ওদিকে আমরা মিটিং রুমের দৃশ্য দেখতে পাই। এমি যে ক্লায়েন্টের সাথে মিটিং করতে এসেছিল সে আর কেউ নয়, আমাদের সেই চেনা নতুন গুন্ডা কেন। কেন বসের রুমে ঢোকার আগেই নিজের পিস্তলটাতে একটা সাইলেন্সর লাগিয়ে নেয়, যাতে এক গুলিতে ইমির জীবন শেষ করে দেওয়া যায় আর কেউ যেন টেরও না পায়। সে একদম মার্ডার করার উদ্দেশ্যে কেবিনে ঢুকে, কিন্তু যেই না আমাদের এমি ম্যাডাম চেয়ারটা ঘুরিয়ে তার দিকে তাকায়, কেনের মনটা একদম নরম তুলতুলে হয়ে যায়। সে পুরো হা করে তাকিয়ে মনে মনে বলে, আরে এটা তো এমি। ওদিকে এমি তখন নিজেকে মস্ত বড় এক কর্পোরেট লেডি মনে করে বেশ কায়দা করে ফাইলের দিকে তাকিয়েছিল, কিন্তু যেই সে মুখ তুলে সামনে তাকায় কেনকে দেখে সে এক জোরে চিৎকার দিয়ে ওঠে। এমি চিৎকার করে বলে, আরে তুমি তো সেই ছেলে যাকে আমি সেদিন পার্কে দেখেছিলাম। কিন্তু কেন তো পুরো শকড হয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেনকে ওভাবে চুপ করে থাকতে দেখে এমি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কি গলায় কোনো সমস্যা হয়েছে নাকি কথা বলতে ভুলে গেছো? কেন তখন কোনো মতে নিজের ঢোক গিলে বলে, না ম্যাম, আসলে আপনাকে এখানে হুট করে এই বসের চেয়ারে বসে থাকতে দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি, তাই মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমাদের বিদ্যাসাগর এমি তখন নিজের ওই ছোট্ট মাথা খাটিয়ে ভাবে, বাহ, আমার রূপের আলো দেখে ছেলেটা হয়তো আর নিতে পারছে না। কেনকে ওভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে এমি বলে, তো কেন, মিটিংটা কি এখন আমরা শুরু করতে পারি? কেন তখন নিজে আসল রূপ লুকাতে এক আজব বাহানা দিয়ে বলে, মানে আমি আসলে আমার মেইন ফাইলটাই সাথে আনতে ভুলে গেছি, তো আজকে মিটিংটা কি একটু পেছানো যায়? এমি তখন মনে মনে ভাবে, এই ছেলেটা কি এখন নতুন করে কথা বলতে শিখেছে নাকি? প্রতিটা কথা কেমন আটকে আটকে বলছে। কেন যখন আমতা আমতা করে রুম থেকে চলে যাচ্ছিল তখন এমি হঠাৎ করে তার কোটের ভিতরের দিকে তাকায়, যেখানে কেন নিজের পিস্তলটা লুকিয়ে রেখেছিল। এমি জিজ্ঞেস করে, এই যে মিস্টার কেন, একটু দাঁড়াও, তোমার ওই জ্যাকেটের ভেতরে কি লুকিয়ে রেখেছো শুনি? এমির মুখে এটা শুনে কেনের কলিজা একদম শুকিয়ে যায়। সে নিজে প্যান্টের পকেটে হাত দিয়ে চুলকানোর ভাঙ ধরে বলে, আরে না ম্যাম, ও কিছু না, আসলে আমার স্কিনে মারাত্মক অ্যালার্জি হয়েছে তো তাই একটু পর পর এই সাইডটায় চুলকায়, আর এই জ্যাকেটটা বড্ড নোংরা
বুড়া হয়ে গেছে, তাই এমন লাগছে আর কি। এইভাবে সে হাবিজাবি কথা বলে এমির কাছ থেকে কোনো মতো বিদায় নিয়ে যান বাঁচিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা রোজেল বাবুকে দেখতে পাই, যে খেয়াল করে যে শত্রুপক্ষের দুজন মাফিয়া গুন্ডা আড়ালে দাঁড়িয়ে তাকে অনবরত ফলো করছে। রোজেল তখন নিজের সেফটি কোটের ভেতর থেকে পিস্তলটা বের করে একদম রেডি করে নেয়, যাতে কোনো বিপদ এলেই সাথে সাথে অ্যাকশন নিতে পারে। ঠিক তখনই সেখানে ফিওনা এসে হাজির হয়। ফিওনা রোজেলকে ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার রোজেল, এই ঠান্ডা আর অন্ধকারের মধ্যে তুমি এখানে একা কি করছো? রোজেল তখন বেশ ভাব নিয়ে বলে, আমি আসলে এই রাতের অন্ধকারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ফিওনা তো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবার কিসের সৌন্দর্য? যাই হোক, সে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ওই নতুন বউ এমি এখন কেমন আছে? কিন্তু ফিওনার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে চারদিক থেকে বিকট শব্দে গুলির লড়াই শুরু হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত একটা গুলি স্প্লেন্টার বা ভাঙা অংশ এসে সরাসরি ফিওনার কাঁধে লাগে। চারদিক থেকে শত্রুরা আক্রমণ করলো। আমাদের রোজেল তো মস্ত বড় ফাইটার ছিল। সে একাই শত্রুপক্ষের ওই মাফিয়া গুন্ডাদের আচ্ছা করে ধুলাই দেয়, এমনকি একজনকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তখনই আমরা রোজেলের আরেকটা দিক দেখতে পাই। ফিওনা যখন কাঁধে হাত দিয়ে কান্না করতে করতে বলে, রোজেল প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমার হাতটা কেটে রক্ত পড়ছে। রোজেল তখন ফিওনার দিকে তাকিয়ে বলে, আরে এইসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি উঠে দাঁড়াও, জাস্ট সামান্য একটু স্ক্র্যাচই তো লেগেছে, এটা নিয়ে এত ওভার অ্যাক্টিং করার কি আছে? ফিওনা যখন ব্যথার কারণে তখনও মাটিতে বসে কান্না করছিল, রোজেল তখন তাকে ওভাবেই ফেলে চলে আসে আর বলে, ঠিক আছে, তোমার যদি মাটিতেই বসে থাকতে ইচ্ছে হয় তবে ওখানেই থাকো, আমি ঘুমাতে গেলাম। এই বলে সে ফিওনাকে একা ফেলে রেখে নিজের ঘরে চলে যায়। ওদিকে এমির বাড়িতে দেখা যায় এমির মা একটা মোমবাতি জ্বালিয়ে তার মৃত হাজবেন্ডের ছবির সামনে দাঁড়িয়ে আছে। সাইরা দূর থেকে আন্টিকে ওভাবে মোমবাতি জ্বালাতে দেখে নিজের মনে ভাবছিল, আজ তো আঙ্কেলের মৃত্যুবার্ষিকী বা কোনো বিশেষ দিনও নয়, তবে আন্টি হঠাৎ এই সময়ে এইভাবে মোমবাতি কেন জ্বালালেন? ঠিক তখনই এমি হুট করে সাইরার পিছনে এসে দাঁড়ায় আর সাইরার মনের প্রশ্নের উত্তর দিয়ে বলে, আরে সাইরা তুই বুঝিস না কেন? বাবার কথা হয়তো আজকে মার খুব মনে পড়ছে, তাই সে এমনটা করছে। এমিকে ওভাবে হুট করে নিজের পিছনে ভূত বা জিনের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সাইরা তো মারাত্মক ভয় পেয়ে যায় আর বলে, কিরে এমি, তুই কখন এলি? তোর আসার কি আর কোনো সারা শব্দ থাকবে না? যাই হোক, এমির মা তখন ছবির দিকে তাকিয়ে খুব ইমোশনাল হয়ে মনে মনে বলছিল, আজ এত বছর পর আমার চোখের সামনে হঠাৎ এইসব কিসের স্মৃতি ভেসে উঠছে? আসল সত্যটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এমি তখন মায়ের পাশে গিয়ে দাঁড়ায়, তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এমির ওই ছোট্ট মাথায় তখন কি আজব চিন্তা ঘুরছিল জানো? সে মনে মনে ভাবছিল, হায়, মাকে আবার এই বয়সে এসে নতুন কোনো প্রেমের চক্করে পড়লো নাকি? তবে মা তাকে জড়িয়ে ধরে বলে, আরে না রে এমি, তোর বাবাকে আমি বড্ড মিস করছি, তোর বাবা ছাড়া আমার এই জীবনটা পুরো শূন্য। মায়ের মুখে এই কথা শুনে এমিও বেশ ইমোশনাল হওয়ার ভং ধরে বাবার ছবির দিকে তাকিয়ে বলে, আই এম রিয়েলি সরি বাবা, আমি জানি আমি তোমাকে আজকাল একদম দেখতে আসি না, তবে এই জন্য কিন্তু পুরো দায়ী এই সাইরা, আমাদের বেচারা সাইরা, যার এই পুরো ঘটনায় কোনো দোষই ছিল না। সে হা করে এমি দিকে তাকিয়ে বলে, এই এমি, এখানে আমার কি দোষ শুনি? তুই নিজের অলসতার দোষ আমার উপর কেন চাপাচ্ছিস? এমি তখন সাইরার মুখটা চেপে ধরে ফিসফিসিয়ে বলে, আর একটু চুপ কর না, বাবার কাছে তো একটা বাহানা দিতে হবে। আমি কি এখন বাবাকে বলবো যে আমার বর রোজলি সব অনর্থের মূল, তার চক্করে পড়ে আমি তোমাকে ভুলে গেছি? সাইরা তো এমির এই ন্যাকামো দেখে নিজের কপাল চাপড়ায়। এমি তখন সাইরাকে শান্ত করার জন্য বলে, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, তোকে আমি আমার ডায়েরির সব কিউট কিউট স্টিকার গুলো গিফট করে দেব। সাইরা তখন রেগে গিয়ে বলে, ধুর এমি, তুই কি আমাকে তোর মতো কচি খুকি মনে করেছিস নাকি? তোর ওই ফালতু স্টিকার তুই নিজের কাছেই রাখ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আমাদের বেচারা ফিলিপকে। ফিলিপ এখন পুরোপুরি ওই সান্ড্রার মাফিয়া গ্যাংয়ের ফাঁদে ফেসে গিয়েছিল এবং সে এখন তাদের গ্যাংয়ের মস্ত বড় ডিলার হিসেবে কাজ করছিল। কাজের লেভেলটা এখন এতটাই উপরে উঠে গেছে যে ফিলিপ এখন এক হাত দিয়ে লাখ লাখ টাকার ড্রাগস সাপ্লাই করছিল আর অন্য হাত দিয়ে কোটি কোটি ডলারের বান্ডিল রিসিভ করছিল। ফিলিপ মনে মনে ভাবছিল, বাহ, আমি তো একদম লাইফ সেট করে ফেলেছি, কোটিপতি হয়ে গেছি। কিন্তু বেচারা ফিলিপ তো জানেই না যে মাফিয়ারা তো তাকে এখন লেভেল 1 থেকে সোজা লেভেল মনস্টারে নামাতে চলেছে। স্যান্ড্রা ফিলিপের সামনে এসে একটা হাসি দিয়ে বলে, ফিলিপ, তুমি তো আমাদের বিজনেস বেশ ভালোই প্রফিট এনেছো, তবে এখন তোমাকে আমাদের গ্যাংয়ের হয়ে একটা মস্ত বড় কাজ করতে হবে। তোমাকে এক এক করে 3 জন মানুষকে দুনিয়া থেকে চিরকালের জন্য সরিয়ে দিতে হবে। স্যান্ড্রা কথাটা এমন সহজভাবে বলছিল যেন সে ফিলিপকে কোনো পাখি শিকার করার অর্ডার দিচ্ছিল। ফিলিপকে ঘাবড়ে যেতে দেখে স্যান্ড্রা বলে, আরে তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে পুরো সময় দিব, আমার তো কোনো তাড়া নেই। এই বলে সে ফিলিপ
ফিলিপের হাতে ওই 3জন মানুষের ছবি ধরিয়ে দেয়। ছবিগুলোর দিকে তাকাতেই ফিলিপের পায়ের তলা থেকে মাটি একদম সরে যায়, কারণ ওই 3টা ছবির মধ্যে একটা ছবি ছিল এমির মায়ের। নিজের ভালোবাসার মানুষের মাকে মারার কথা শুনে ফিলিপ এক ধাক্কায় সাফ মানা করে দেয় আর বলে, না, এই কাজ আমার দ্বারা কোনোদিনও সম্ভব নয়। আমি এই নিরপরাধ মানুষকে মারতে পারবো না। কিন্তু স্যান্ড্রা আর তার দলের গুন্ডাগুলো ফিলিপের এই মানবিকতা দেখে হা হা করে হাসতে থাকে। এই একটা কুটিল খাদ্য মেয়ে স্যান্ড্রা ফিলিপের পিঠ চাপড়ে বলে, আরে খোকা, আমরা এই মাফিয়া লাইফে এসে এমন কত মানুষকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছি, কোনোদিন তো ভাবেনি সে কার কি হয় বা তার পরিচয় কি। মাফিয়া দুনিয়ায় দয়া মায়ার কোনো জায়গা নেই, সো চুপচাপ নিজের কাজ করো। এরপর গল্পের দৃশ্য আমাদেরকে আবার নিয়ে যায় সে বারবি ডল হাউস অর্থাৎ এমির অফিসের মিটিং রুমে পা রাখা মাত্রই এমি যেন এক মস্ত বড় থাপড় খায়। অফিসের এক সিনিয়র অ্যাকাউন্টেন্ট এমি টেবিলের উপর হাত চাপড়ে বলে, ম্যাডাম, আমাদের কোম্পানিতে এক বড় বিপর্যয় ঘটে গেছে। আমাদের মেইন অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় 200 মিলিয়ন টাকা গায়েব হয়ে গেছে। এমি তো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়। সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওই মেয়ের উপর রেগে গিয়ে বলে, এই ঘটনা যদি আজ থেকে 1 সপ্তাহ আগেই ঘটে থাকে তবে তুমি এতদিন ধরে কিসের ঘাস কাটছিলে? আজ এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পর তুমি হুট করে মিটিং রুমে এসে আমাদের সারপ্রাইজ দিচ্ছ। তুমি নিজের কাজ ঠিক মতো করনি বলেই আজ কোম্পানির এত বড় লস হয়েছে। এর জন্য পুরোপুরি দায়িত্ব তুমি। ওই মেয়েটি তখন নিজে ভুল ঢাকতে আমতা আমতা করে বলে, ম্যাম, আমি আসলে অন্য কাজে ব্যস্ত ছিলাম, কারণ আমাদের কোম্পানির বড় বড় শেয়ার হোল্ডাররা হঠাৎ করে তাদের সব ইনভেস্টমেন্টের টাকা তুলে নিচ্ছিল, যার কারণে আমাদের কোম্পানির শেয়ার এক ধাক্কায় 20% নিচে নেমে গেছে। এদিকে এক কোনায় দাঁড়িয়ে থাকা ওই খচ্চর সেক্রেটারিটা মনে মনে বেশ খুশি হচ্ছিল আর ভাবছিল, বাহ, খুব তো সিওর সে যে ভাব মারাচ্ছিল। এইবার বোঝো ঠেলা। রোজেল সেল যাওয়ার পরই পুরো কোম্পানিটা ডুবিয়ে ছেড়েছে। বোর্ডের বাকি মেম্বাররা তখন এমিকে কড়া গলায় জিজ্ঞেস করে, ম্যাডাম, আমাদের কোম্পানি তো এখন পুরোপুরি দেউলিয়া হওয়ার পথে। এমনকি আমাদের এই দুর্নামের কথা বাজারের বাকি সব কোম্পানির কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই বড় বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাছে কোনো প্ল্যান আছে? কিন্তু আমাদের বোকা আর সরল এমির কাছে তো কোনো প্ল্যানই ছিল না। সে পুরো হা করে বোকার মতো ক্লায়েন্টের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এমি তো একদমই দমে যাওয়ার পাত্রী নয়। সে বোর্ডের সবাইকে কড়া গলায় বলে, শুনুন, আমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করব। সেই পর্যন্ত আপনারা কেউ নিজের বুদ্ধিতে আলগা কোনো সিদ্ধান্ত নিবেন না। আর প্রথম কথা হলো, কোম্পানিতে কোনো সমস্যা হয়নি, এটা ভেবেই আপনারা প্রতিদিনের মতো নর্মাল কাজ করতে থাকুন। এই শুনে একটা মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাম, আপনার এই কথার মানে কি? এত বড় লোকসানের পর মানুষ কাজ করবে কি করে? এমি তখন বেশ ম্যাচিউরড বা বুদ্ধিমতির মতো বুঝিয়ে বলে, আমি তো জানি মাথায় এত বড় টেনশন নিয়ে কাজ করলে আপনারা কাজে 100% দিতে পারবেন না, তাই বলছি রিল্যাক্স। আগামীকাল সকালে আমি কোম্পানির সব স্তরে কর্মচারীদের নিয়ে একটা বড় মিটিং করব, সেখানেই সব ফয়সালা হবে। তবে মিটিং শেষ করে কেবিন থেকে বের হতে এমির নিজের মনটা আমাদের রাগী বস রোজেলের জন্য কেঁদে ওঠে। সে মনে মনে ভাবে, আহারে বেচারা রোজেল, সে এত কষ্ট করে কোম্পানিটা দাঁড় করালো, আর আমেরিকা থেকে ফিরেই দেখবে চারদিকে শুধু সমস্যার পাহাড় জমে আছে। এর আগে আমাকে রোজেলকে সব সত্য খুলে বলতে হবে। যেই ভাবা সেই কাজ। সে 1 সেকেন্ডও দেরি না সে রোজেলকে সোজা ভিডিও কল লাগিয়ে দেয়, আর ফোনটা কানে যেতে এমি একদম কিউট করে আমতা আমতা করে বলে, ইয়ে মানে রোজেল, আমাদের কোম্পানিতে না একদম ছোট মানে পুচকি একটা সমস্যা হয়েছে, তবে তুমি একদম চিন্তা করো না, আমি নিজেই সব হ্যান্ডেল করে নিব আর একটা ফাটাফাটি সমাধান বের করব। এমির ওই নার্ভাস হয়ে কথা বলা দেখে রোজেল উপাস থেকে হেসে ফেলে। সে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, তা কি এমন হয়েছে শুনি? রোজেলকে ওভাবে শান্ত মুখে হাসতে দেখে এমি তো পুরো আকাশ থেকে পড়ে। সে জিজ্ঞেস করে, আরে আমি তোমাকে বলছি কোম্পানিতে সমস্যা হয়েছে, আর তুমি এত কুল কিভাবে আছো? রোজেল তখন এমির কথায় তাকে মনে করিয়ে দিয়ে বলে, কেন, এইমাত্র তো তুমি বললে যে সমস্যাটা নাকি একদমই ছোট্ট আর পুচকে, তাহলে আমি টেনশন কেন করব? এবার আমাদের এমি ম্যাডাম নিজের সবটুকু সাহস এক জায়গায় জড়ো করে একদম চোখ বন্ধ করে মেইন বোমাটা ফাটায়। সে বলে, আসলে রোজেল, কোম্পানি থেকে এক ধাক্কায় বড় একটা অ্যামাউন্টের টাকা গায়েব হয়ে গেছে, আর সেই চুরির কারণে আমাদের শেয়ারের দাম একেবারে মাটিতে নেমে গেছে। এমির মুখে এই বড় চুরির কথা শুনে রোজেল একদমই রাগ করে না। সে খুব সিরিয়াস হয়ে এমিকে জিজ্ঞেস করে, আচ্ছা এমি, তো এই পরিস্থিতিতে এই বিপদ থেকে বাঁচার জন্য তোমার নিজের প্ল্যান বা পরিকল্পনাটা কি, আমাকে একটু বলবে? এমি তখন ইমোশনাল হয়ে বলে, সত্যি বলতে রোজেল, আমার কাছে এই মুহূর্তে কোনো প্ল্যানই নেই, তবে আমি খুব দ্রুত একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি। আমি জানি তুমি দিনরাত এক করে নিজের পুরো মন প্রাণ দিয়ে এই কোম্পানিতে কত বড় সংকট থেকে বাঁচিয়েছিলে, আর আমি এসে তোমার
সব কষ্ট সব পরিশ্রম এক নিমিষে শেষ করে দিলাম। এমির মুখে এই আফসোসের কথা শুনে রোজেল একটু নরম হয়ে যায়। সে তাকে বলে, শুনো এমি, লাইফে যখনই কোনো বড় সমস্যা আসবে তখন বেশি কথা বলে সময় নষ্ট না করে চুপচাপ সেটার সমাধানের রাস্তা খুঁজতে থাকবে। আর শোনো, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছি, সো একদমই ভয় পেও না। রোজেলের মুখে এই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা শুনে এমি যেন বুকের ভিতর একটা সাহস পায় আর তার মনটাও হালকা হয়ে যায়। কিন্তু আমাদের এই খারুস মাফিয়া ডন তো একটু তিতকুটে কাজ তো করবেই। সে এমিকে সান্ত্বনা দিয়ে সাথে সাথে তার মুখের উপরই ধপাস করে ফোনটা কেটে দেয়। এমি তখন ফোনটার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ধুর, এই আনকালচার্ড লোকটার এতদিনও ম্যানার্স শেখানো গেল না। সবসময় কথা শেষ না হতেই ঠাস করে মুখের উপর ফোনটা কেটে দেয়। কিন্তু ফোনটা কাটার পরই এমির মাথায় হঠাৎ করে দ্বিতীয় বিপদের কথা মনে পড়ে যায়। সে ভাবে, হায়, রোজেল যখন আমেরিকা থেকে ফিরে নিজের অফিস রুমে ঢুকবে আর দেখবে যে আমি তার ওই রাজকীয় ব্ল্যাক অফিসটাকে পুরো বারবি ডল হাউস বানিয়ে ফেলেছি, তখন কি হবে? এই ভেবেই আমাদের এমি ম্যাডাম নিজের কাল্পনিক দুনিয়ায় হারিয়ে যায় আর রোজেলের রিয়াকশন নিয়ে এক আজব আর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। এমি কল্পনায় দেখে আমাদের রোজেল বাবু একটা জমকালো মেরুন কালারের রাজকীয় স্যুট কোট পরে ধীর পায়ে নিজের অফিসের দরজাটা খুলছে আর ভেতরে পা রাখা মাত্রই চারদিকের ক্যাটকেটি পিঙ্ক কালার দেখে এমি ভাবছিল রোজেল হয়তো রাগে ফেটে পড়ে নিজের কোটের ভেতর থেকে একটা ধারালো বড় কাটারি বা AK-47 রাইফেল বের করে চারদিকে ধুমধাম গুলি চালাতে শুরু করবে। কিন্তু না, এমি তো অন্য কিছু ভাবছিল। সে ভাবছিল রোজেল নাকি ওই গোলাপি ডেকোরেশন দেখে খুশিতে একদম গদগদ হয়ে গেছে আর সে আনন্দের চোটে বন্দুক উঁচিয়ে আকাশে ফাঁকা গুলি ফুটিয়ে সেলিব্রেট করছে আর বলছে, উফ এমি, আই জাস্ট লাভ ইট। তুমি আমার এই বোরিং জীবনটাকে একেবারে রঙিন বানিয়ে দিলে। তোমার এই ক্রিয়েটিভ আইডিয়াটা তো জাস্ট ফাটাফাটি। শুধু তাই না, এমি কল্পনায় আরো দেখে রোজেল নাকি খুশিতে অফিসের সব কর্মচারীদের ডেকে ওই গোলাপি অফিসের মাঝখানে হিন্দি গানের তালে তালে ছমছম করে কোমর দুলিয়ে নাচতে শুরু করেছে। একজন ভয়ঙ্কর মাফিয়া টনকে অফিসের মাঝে বডিগার্ডদের নিয়ে গোলাপি ড্রেসে নাচতে দেখা এটা কেবল আমাদের এমি ম্যাডামের আওড়া মাথাতেই সম্ভব। কিন্তু যেই না এমি কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসে, সে দেখে তার ফোনে রোজেলের কাছ থেকে একটা নতুন মেসেজ এসেছে। ওদিকে এমি যখন মুখ চুন করে বাড়িতে ফিরে আসে তখন সায়রা আর তার বান্ধবীরা ড্রয়িং রুমে বসে এমির জন্য অপেক্ষা করছিল। কিন্তু এমি তখন এতটাই গম্ভীর চিন্তায় ডুবেছিল যে তাকে দেখে মনে হচ্ছিল কেউ বুঝি তার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। সে সায়রাদের কোনো কথা উত্তর না দিয়ে পুরো ভূত হয়ে হেঁটে সোজা নিজের রুমে ঢুকে যায় আর রুমে ঢুকেই সে দরজাটা নক করে দিয়ে এক বিকট চিৎকার ছাড়ে। তারপর কাপা কাপা হাতে ফোনের ওই মেসেজটা খোলে। মেসেজে লেখা ছিল, আই মিস ইউ মাই ওয়াইফ। আমি তোমাকে অনেক মিস করেছি আমার প্রিয় বউ। আসলে রোজেলের মুখ থেকে এই রোমান্টিক ডায়লগ আই মিস ইউ মেসেজটা দেখে আমাদের এমি ম্যাডামের তো খুশিতে আর টেনশনে পুরো হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। সে নিজের মাথা চুলকিয়ে চিৎকার করতে করতে বলে, হায়, একদিকে কোম্পানি 20 কোটি টাকার এত বড় বাস আর অন্যদিকে এই লোকটা সকাল বিকাল এমন রোমান্টিক মেসেজ পাঠিয়ে আমার মনটা পুরো আওলা করে দিচ্ছে। এই মেসেজ সামনে থাকলে আমি কোম্পানির সমস্যার সমাধান কিভাবে করব শুনি। এমি নিজের মনেই ভাবতে থাকে এই রোজেল বাবু তাকে পাগল না বানিয়ে কোনোদিনও ছাড়বে না। এই ভেবে সে টেনশনের চোটে খাটের উপর একদম গোল ফুটবলের মতো এই পাশ থেকে ও পাশ গড়াগড়ি খেতে শুরু করে দেয়। শুধু গড়াগড়ি খেলেই হতো, কিন্তু সে তো বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আজব সব আওয়াজ করতে থাকে আর তারপরই হঠাৎ কোমরে হাত দিয়ে পুরো নাগিন ডান্সের মতো আজব স্টাইলে নাচতে শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে রুমের দরজা খুলে এমির মা ভিতরে ঢুকে পড়ে আর এমিকে ওভাবে কুকুরের মতো আওয়াজ করে নাচতে দেখে পুরো হা করে দাঁড়িয়ে থাকে। এমি হুট করে মাকে সামনে দেখে চমকে ওঠে আর চিৎকার করে বলে, ওরে বাবারে ভূত, মা তুমি আমার রুমে কখন ঢুকলে শুনি? আমি তো একদমই তোমার ছায়াও দেখতে পাইনি। এমি মা তখন নিজের কপাল চাপড়ে আরো জোরে চিৎকার করে এমিকে ধমক দিয়ে বলে, এই এমি, তুই দিন দিন এসব কি শুরু করেছিস বলতো? তোর এই পাগলামি দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। এমি তখন মায়ের কথায় আরো এক কাঠি উপরে গিয়ে ওভার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। সে নিজের চোখ দুটো হাত দিয়ে চেপে ধরে কান্না করার ভং করে বলে, হ্যাঁ মা, তুমি একদম ঠিক ধরেছ, আমি একেবারে অন্ধ হয়ে গেছি আর আমার এই অন্ধ হওয়ার পিছনে পুরো হাত আছে রোজেলের এই রোমান্টিক মেসেজের। আমি তো একদম নিশ্চিত। এদিকে এমি আর তার আন্টির এই চিল্লাচিল্লির আওয়াজ শুনে সারা ড্রয়িং রুম থেকে দৌড়ে ওদের রুমে আসে। সে নিজের কান দুটো চেপে ধরে চিৎকার করে বলে, এই তোমরা মামে মিলে প্লিজ এই অসময়ে বিনা কারণে ড্রামা করা বন্ধ করবে, শান্তিতে একটু থাকতেই দিবে না দেখি। এমি তখন সায়রাকে দেখা মাত্র এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, সায়রা, আমি তো পুরো অন্ধ হয়ে গেছি। মা যখন রুমে ঢুকলো আমি তো মায়ের ছায়াটুকু দেখতে পাইনি। সায়রা তখন এমির দিকে এক চরম বিরক্তিতে তাকায় আর বলে, হ্যাঁ তা তো হবে, তুই যদি কানাই হস তবে এত দূর থেকে এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলি কিভাবে? তোর চোখ কি শুধু
আমাকেই দেখতে পায়। এমি তখন সায়রার এই লজিক শুনে নিজের ভেতরের ওই ন্যাকামো আর বোকামি বন্ধ করে একদম চুপ মেরে যায়। কোম্পানির এই বড় বিপদ বা শেয়ার ক্র্যাশ থেকে বাঁচানোর জন্য তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? আমরা এখন কি করব বলো তো? ব্যাস তার মুখ থেকে এই কথা শোনা মাত্রই এমি তো নিজের পাগলামি ছেড়ে আবারও লাইনে ফিরে আসে। এমি তখন মায়ের হাতটা ধরে ইমোশনাল হয়ে বলে, মা তুমি তো জানো না কোম্পানি থেকে এক ধাক্কায় বড় একটা অ্যামাউন্টের টাকা চুরি হয়ে গেছে। আমি এখন কি করব, কিভাবে সব সামলাবো কিছু বুঝতে পারছি না। এমির মুখে এই বড় অঙ্কের টাকা চুরি হওয়ার কথা শুনে তার মা হঠাৎ গভীর চিন্তায় ডুবে যায় আর তার চোখের সামনে এক পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে মনে করতে থাকে বহু বছর আগে যখন জি নামের এক রহস্যময় ব্যক্তির সাথে বসেছিল, তখন সেই জিও তাকে খুব চিন্তিত মুখে বলেছিল আমাদের কোম্পানি থেকে একটা বড় অ্যামাউন্ট হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তখন এমির মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন তুমি একদম চিন্তা করো না, এই বিপদ থেকে বের হওয়ার জন্য আমার কাছে একটা দুর্দান্ত মাস্টার প্ল্যান আছে। কিন্তু বাস্তবে বর্তমান সময়ে আসতেই তার মার মাথাটা আবার ব্যথায় ফেটে যাওয়ার অবস্থা হয়। সে নিজের কপালে হাত দিয়ে মনে মনে ছটফট করে আর নিজেকে জিজ্ঞেস করে, হায় আমি তো একদমই মনে করতে পারছি না কে এই জি, আর কেনই বা বারবার তার স্মৃতি আমার মাথায় এভাবে আসছে আর আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। ওদিকে আমাদের এমি ম্যাডামের তো মায়ের এই মাথা ব্যথা বা পুরনো স্মৃতি নিয়ে বিন্দুমাত্র কোনো মাথা ব্যথাই ছিল না। সে তখনও ফোনের দিকে হা করে তাকিয়ে রোজেলের আই মিস ইউ মেসেজটা দেখে গদগদ হচ্ছিল। যাই হোক, রাতে এমি যখন নিজের টেবিলে বসে কোম্পানির ফাইলপত্র নিয়ে মাথা ঘামাচ্ছিল যাতে কোনো একটা নতুন রাস্তা খুঁজে বের করা যায়, ঠিক তখনই হঠাৎ করে তার ফোনে রোজেলের ভিডিও কল চলে আসে। আর ভিডিও কল আসতেই আমাদের এমি ম্যাডাম খুশিতে চেয়ার থেকে উঠে সেই নিজের চেনা আজব ড্যান্স বা কোমর দোলাতে শুরু করে দেয়। যাই হোক, নাচ থামিয়ে সে ফোনটা রিসিভ করতেই উপর থেকে রোজেল খুব সিরিয়াস মুখে প্রথম প্রশ্নটাই করে, কি ব্যাপার এমি, কোম্পানির এই বড় লোকসানের বা চুরির কোনো সমাধান কি খুঁজে পেলে? এমি তখন তার সবগুলো দাঁত কেলিয়ে একদম কনফিডেন্সের সাথে বলে, ধুর তা কি করে হবে, আমি কি আলাদিনের চিরাগ পেয়েছি নাকি যে এত তাড়াতাড়ি সমাধান করে ফেলবো? এমির মুখে এমন বোকা বোকা আর খামখেয়ালি কথা শুনে রোজেল আবারও হেসে ফেলে। সে বলে, হ্যাঁ তোমার মতো একটা আস্ত বোকা মেয়ের কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। এমির তো রোজেলের মুখে এই বোকা শব্দটা একদমই পছন্দ হয় না। সে মুখটা হাড়ির মতো করে বলে, আচ্ছা ওসব ছাড়ো, তুমি যে আমাকে একটু আগে ফোনে একটা মেসেজ পাঠালে ওটার আসল মানে কি ছিল? আমি তো ওটার কিছুই বুঝতে পারছি না, তুমি নিজের মুখে আমাকে একটু বুঝিয়ে বলো। আসলে এমি বড্ড চালাকি করে রোজেলের মুখ থেকেই আই মিস ইউ ওই রোমান্টিক কথাটা শুনতে চাইছিল। মানে আমাদের এমি হলো তালে মাতাল কিন্তু যাতে ঠিক। এদিকে আমাদের আনরোমান্টিক রোজেলও কিন্তু কম যায় না, সে এত সহজে সেটা বলে না। ঠিক এমন সময় তার বডিগার্ড এসে তাকে একটা জরুরি মিটিং এর কথা মনে করিয়ে দেয় আর রোজেল এক সেকেন্ডও দেরি না করে খট করে এমির মুখের উপর আবার ফোনটা কেটে দেয়। এমি তখন রেগে মেগে টেবিল থেকে নিজের কিউট পুতুলটাকে কুলে তুলে নিয়ে বলে, ধুর এই লোকটার কোনোদিনও রোমান্স শেখা আর হলো না, এখন আমাকে এই কোম্পানির জন্য একটা ফাটাফাটি আইডিয়া বের করতে হবে। এই বলতে না বলতে এমি হঠাৎ করে জোরে চিৎকার দিয়ে ওঠে আর বলে, ইউরেকা আমি পেয়ে গেছি, আমি কোম্পানির এই বাস থেকে বাঁচার একটা আইডিয়া পেয়ে গেছি, যেই ভাবা সেই কাজ। পরের দিন সকাল সকাল এমি একদম রেডি হয়ে কোম্পানির মিটিং রুমে গিয়ে বসে থাকে আর বড় বড় বোর্ড মেম্বার আর ডিরেক্টরদের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই এমির ফোনে একটা মেসেজ আসে আর এমি খুশিতে নাচতে নাচতে ফোনের দিকে দৌড়ে যায়, এই ভেবে যে হয়তো রোজেল তাকে আবারও কোনো রোমান্টিক মেসেজ পাঠিয়েছে। কিন্তু না বন্ধুরা, ফোন স্ক্রিনে তাকাতেই দেখা যায় মেসেজটা রোজেলের নয়, বরং সেই নতুন চেনা গুন্ডা ছেলে কেনের ছিল। কেন মেসেজে লিখেছিল, এমি আমি শুনতে পারলাম তোমার কোম্পানি নাকি এক বড় লোকসানের মুখে পড়েছে, তুমি চাইলে আমি তোমাকে ফাইন্যান্সিয়ালি টাকা দিয়ে সব রকম সাহায্য করতে পারি, তুমি কি আমার সাথে একটু দেখা করবে? এমি তখন কেনকে রিপ্লাই দিয়ে বলে, সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, তবে আমি এই মুহূর্তে কোম্পানির একটা বড় মিটিং এ বসতে যাচ্ছি, সো আমি তোমার সাথে পরে কথা বলবো। ঠিক তখনই বোর্ডের সব খারুস অ্যাডমিনিস্ট্রেটর আর মেম্বাররা মিটিং রুমে এসে হাজির হয়। এমি তখন সবার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজের নতুন আইডিয়াটা পেশ করে আর বলে, সবাই শুনুন, আমাদের কোম্পানিতে এই ক্ষতি থেকে বাঁচাতে হলে আমাদের গ্রুপের বিজনেসটাকে আরো বড় করতে হবে এবং একটা একদম নতুন সেক্টর শুরু করতে হবে। এমি মুখে এই কথা শুনে সব মেম্বাররা একযোগে টেবিল চাপড়ে রেগে গিয়ে বলে, কি আপনার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে ম্যাডাম? অলরেডি কোম্পানি থেকে 200 কোটি টাকা চুরি হয়ে গেছে, আমরা এখন দেউলিয়া হওয়ার পথে, আর আপনি আমাদের এই ঋণের মাঝে আবার নতুন প্রজেক্টে টাকা খাটিয়ে ঝুঁকি নিতে বলছেন? অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না। এভাবে সবাইকে চিৎকার করতে দেখে এমি তখন বেশ ভাব নিয়ে কর্পোরেট স্টাইলে বলে, আরে আপনারা এত বড় বিষয়টাকে কেন এত জিলাপির মতো পেঁচাচ্ছেন? কোম্পানি থেকে জাস্ট 200 কোটি টাকাই তো গায়েব হয়েছে, আমাদের কোম্পানির যা বাৎসরিক প্রফিট বা লাভ তার তুলনায় এই 200 কোটি টাকা তো কিছুই না, এটা নিয়ে এত কান্নাকাটি করার কি
লুকিয়ে আছে। আর শোনো, আমার নতুন প্ল্যানটা হলো আমরা এবার ফিলিপাইনের লোকাল মার্কেটের জন্য একটা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করব, যা এই দেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে কিনবে। যেমন ধরো খেলনা বা টয় ম্যানুফ্যাকচারিং বিজনেস। আমরা বাচ্চাদের জন্য কিউট কিউট খেলনা বানাবো। এমির মুখে এই খেলনা বানানোর ফালতু আইডিয়া শুনে তো সব মেম্বারদের মাথা পুরো গরম হয়ে যায়। তারা চেয়ার থেকে উঠে এমিকে চারদিক থেকে ঘিরে ধরে অপমান করতে শুরু করে আর বলে, আপনার মতো একটা কচি খুকিকে সিইও বানালে যা হয় আর কি। খেলনা বেচে নাকি 200 কোটি টাকা লস কভার করা হবে। উফ, আমাদের ভাগ্যটাই খারাপ। ঠিক যখন সবাই মিলে এমিকে এরকম কণ্ঠাসা করে দিচ্ছিল, তখনই হঠাৎ করে মিটিং রুমের বড় দরজাটা লাথি মেরে খুলে যায় আর সেখানে রাজকীয় এন্ট্রি নেয় আমাদের মাফিয়া ডন রোজেল। রোজেল সেখানে ঢুকেই চারদিকে চোখ বুলিয়ে বলে, কেন নয়, এমি যা বলছে সেটা কেন সম্ভব নয়। রোজেলকে হুট করে আমেরিকা থেকে নিজের সামনে ফিরে আসতে দেখে এমি তো খুশিতে পাগল হয়ে এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু রোজেল তখন সবার সামনে এমিকে আটকানোর জন্য হালকা একটু কাশি ভং করে। চোখ গরম করে এমিকে ইশারা করেছে, খবরদার, এখানে বড় বড় সব মেম্বাররা বসে আছে, সো একটু মুরব্বিয়ানা ভাব দেখাও, বাচ্চাদের মতো করো না। রোজেল তখন নিজের চেয়ারে বসে এমিকে বলে, এমি, তুমি তোমার খেলনা বিজনেসের আইডিয়াটা সবার সামনে একটু ডিটেলসে বুঝিয়ে বলো। এমি তখন রোজেলকে সামনে দেখে একটু আমতা আমতা করে তেতলে যেতে শুরু করে। রোজেল তখন ধমক দিয়ে বলে, এমি, বাচ্চাদের মতো ওভাবে আমতা আমতা করা বন্ধ করো আর পুরো কনফিডেন্সের সাথে নিজের প্ল্যানটা বলো। এমি তখন বুক ফুলিয়ে সবাইকে বুঝিয়ে বলে, শুনুন, আমাদের প্ল্যান হলো আমরা বাজারে যে খেলনাগুলো ছাড়বো তার প্রতিটা প্যাকেটের সাথে একটা করে লাকি ড্র বা লটারি টিকিট থাকবে, আর সেই লটারিতে যে বাচ্চা বা পরিবার জিতবে তাকে আমরা বড় গাড়ি, বাড়ি বা লাখ লাখ টাকার ক্যাশ প্রাইজ গিফট দেব। আর এই পুরো প্রজেক্টটা শুরু করতে আমাদের খরচ হবে মাত্র 50 কোটি টাকা। কিন্তু এই লটারি চক্করে পড়ে দেশের প্রতিটা মানুষ যেভাবে হুমড়ি খেয়ে আমাদের খেলনা কিনবে, তাতে আমাদের এই 50 কোটি টাকার বিপরীতে প্রায় 3 গুণ অর্থাৎ 150 কোটি টাকার প্রফিট হবে। এমির মুখে এই দুর্দান্ত বিজনেস স্ট্র্যাটেজি শুনে সবাই তো পুরো অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবে, বাহ, মেয়েটার মাথায় তো দেখি আসলেই বুদ্ধি আছে। কিন্তু টুইস্টটা তো তখনও বাকি ছিল। এমি তখন আরো এক লাঠি উপরে গিয়ে বলে, আর হ্যাঁ, এই খেলনা বিজনেস থেকে আমাদের যে বড় লাভ বা প্রফিট আসবে তার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% টাকা আমরা এই দেশের বড় বড় চ্যারিটি বা এতিমখানাগুলোতে দান করে দিব, যাতে অনাথ আর গরিব বাচ্চারাও একটু ভালো করে বাঁচতে পারে, তাদের মুখে হাসি ফোটে। আর বিজনেসের দিক থেকে দেখতে গেলে এই চ্যারিটি বা সমাজসেবামূলক কাজের জন্য চারদিকে সব মানুষের মনে আমাদের কোম্পানি সম্পর্কে একটা বড় পজিটিভ ইমেজ তৈরি হবে, যা আমাদের ব্র্যান্ড ভ্যালু এক ধাক্কায় আকাশে তুলে দিবে। এবির মুখে এই দুর্দান্ত আর ইমোশনাল বিজনেস প্ল্যান শুনে সব মেম্বাররা এক বাক্যে রাজি হয়ে যায় আর খুশিতে হাততালি দিতে শুরু করে। এমনকি আমাদের খারুস সেক্রেটারি মেয়েটার মুখটাও একেবারে চুন হয়ে যায়। যাই হোক, মিটিং শেষ করে সবাই যখন রুম থেকে চলে যাবে, রোজেল তখন এমিকে একা পেয়ে তাকে বলে, এমি, তোমার বিজনেস আইডিয়াটা সত্যই প্রশংসনীয় ছিল, কিন্তু তোমার এই চ্যারিটি বা দান ধ্যান করার বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। কারণ তুমি যদি বাচ্চাদের ওভাবে ফ্রিতে সবকিছু দান করতে শুরু করো, তবে তারা তো অলস হয়ে যাবে এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে, সবসময় অন্যের সাহায্যের উপর ভরসা করবে। এমি তখন মুখ বাঁকিয়ে বলে, ধুর রোজেল, ওরা তো ছোট ছোট অনাথ বাচ্চা, ওরা এখন নিজের পায়ে দাঁড়াবে কিভাবে, একটু তো দয়া মায়া দেখাও। রোজেল তখন এমির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, যাই হোক, তুমি আগে চেয়ে অনেক ভালো পারফর্ম করছো, নিজের বুদ্ধিতে কোম্পানিটিকে বাঁচিয়েছো, আমি এখন তোমার উপর ভরসা করতে পারছি। এই বলে সে এমি চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এমি, তোমার কি মনে হয় কোম্পানির এই 200 কোটি টাকা আসলে কে চুরি করেছে? এমি তখন চারপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলে, দেখো রোজেল, আমি তোর প্রমাণ ছাড়া কাউকে সরাসরি চোর বলতে পারি না, তবে আমার পুরো সন্দেহ হলো আমাদের কোম্পানি যে মেইন ফাইন্যান্সিয়াল হেড বা অ্যাকাউন্টস ইনচার্জ আছে সেই হয়তো এই কাণ্ডটা ঘটিয়েছে। এমির মুখে নিজের নাম শুনতে পেয়ে রোজেল তো হাসতে শুরু করে দেয়। এমি তখন রেগে গিয়ে বলে, এই তুমি হাসছো কেন? তুমি তো বসে চেয়ারে বসেছিলে, সো তুমি ছাড়া আর কেই বা এই টাকা সরাবে? রোজেল তখন হাসতে হাসতে বলে, বাহ এমি বাহ, তোমার বুদ্ধি তারিফ করতে হয়। একটা মানুষ নিজের কোম্পানি থেকে নিজেই টাকা চুরি করে, এতে তার নিজেরই কি লাভ শুনি? আমি তো এই কোম্পানির মালিক। এমি তখন নিজের বোকামি বুঝতে পেরে চুপ মেরে যায়। এরপর রোজেল এমির হাত ধরে বলে, চলো, অনেক কাজ হয়েছে, এবার আমার কেবিনে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক। যেই না রোজেল নিজের অফিসের দরজার দিকে এগোতে যাবে, এমি অমনে এক লাফে রোজেলের সামনে গিয়ে 2 হাত ছড়িয়ে রাস্তা আটকে দাঁড়ায় আর চিৎকার করে বলে, রোজেল, তুমি একদম এক কদমও সামনে এগোবে না, এখনই থামো। রোজেল তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার এমি, ওভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে ভেতরে? এমি তখন রোজেলের মন ভোলানোর জন্য আর সময় নষ্ট করার জন্য হাবিজাবি আজব প্রশ্ন করতে শুরু করে দেয়। সে বলে, মানে রোজেল, আমেরিকার হাওয়া বাতাস কেমন ছিল বলো তো?
ওখানের আবহাওয়া কি খুব ঠান্ডা নাকি আমাদের ফিলিপাইনের মতো ক্যাটকেটে গরম? রোজেল তখন অবাক হয়ে বলে, আমি কি এখানে আবহাওয়ার খবর দিতে এসেছি নাকি? সরো সামনে থেকে। এমি তখন আরো এক মিথ্যা বাহানা বানিয়ে বলে, আরে না না, যেও না, আসলে তোমার অফিসের ভেতরে না একটা বড় অ্যানাকোন্ডা সাইজের ধেড়ে ইঁদুর ঢুকে বসে আছে। আমি জাস্ট ভয় পাচ্ছি। তুমি ভেতরে ঢুকলেই ওই ইঁদুরটা যদি তোমার সুন্দর পায়ে কষে এক কামড় বসিয়ে দেয় তখন কি হবে? তাই বলছি যেও না। ঠিক তখনই সেখানে আমাদের নতুন ভিলেন কেন এমির সাথে দেখা করার জন্য তার অফিসের করিডোরে এসে হাজির হয়। আর কেনকে দেখা মাত্রই আমাদের মাফিয়া ডন রোজেল এক নিমিষে রেগে চটে যায়। সে এক সেকেন্ডও সময় নষ্ট না করে এক দৌড়ে গিয়ে কষে এক থাপ্পড় কেনের মুখের উপর লাগিয়ে দেয় আর কেনও এক ধাক্কায় মাটিতে আছড়ে পড়ে।